আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আসছি আমরা হিসাব বিজ্ঞানের চতুর্থ অধ্যায় মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন নিয়ে আসছি। আজকের স্লাইডটা এমনভাবে তৈরি করছি যে এখানে বেসিক টু অ্যাডভান্স সব কিছুই থাকবে। মোট কথা চতুর্থ অধ্যায়ের আদ্যপান্ত সব কিছু থাকবে। এখানে আদ্যপান্ত বলতে কি বুঝাইছি যে এটার ভিতর ক্ষুদ্র ক্ষুদ্র থেকে শুরু করে যত কঠিন লেভেল পর্যন্ত যত টাইপের ম্যাথ আসে সকল টাইপ একত্রে যেন আসে। আচ্ছা, যাই হোক, এখন আজকে হিসাব বিজ্ঞানের যত যত সমস্যা আছে এই সমস্যাগুলো ইনশাল্লাহ আমরা সমাধান করতে চেষ্টা করব। যত যত সমস্যা আছে আমরা সমাধান করতে চেষ্টা করব। যত সমস্যা আছে সমাধান করতে চেষ্টা করব। আচ্ছা, আমাদের ক্লাসটা হচ্ছে হিসাব বিজ্ঞানের। আচ্ছা, সবাই যুক্ত হয়ে যাও, সবাই যুক্ত হও। সবাই লাইভটা শেয়ার করে দাও। ফাতেমা ফরাজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই যুক্ত হও লাইভে, সবাই যুক্ত হও, দ্রুত যুক্ত হও। আচ্ছা, শুরু করে দেব, শুরু করে দেব, দ্রুত সবাই সবাই দ্রুত আসো। আচ্ছা, আমাদের কি আজকের টপিক হচ্ছে কি মূলধন এবং কি মুনাফা জাতীয় লেনদেন। মূলধন এবং কি মুনাফা জাতীয় লেনদেন। মূলধন জাতীয় এবং কি মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, প্রথম থেকে যদি আমি বলি, প্রথম থেকে যে লেনদেন, লেনদেন লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে? লেনদেনকে দুই ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? দুই ভাগে। আচ্ছা, একটা হচ্ছে কি মূলধন জাতীয় আর একটা মুনাফা জাতীয়। মূলধন জাতীয় আর কি মুনাফা জাতীয়। মূলধন জাতীয় আর কি মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় লেনদেন। আচ্ছা, আমরা যদি আরেকটু বিস্তারিত বলি, স্যার মূলধন জাতীয় লেনদেন আর মুনাফা জাতীয় লেনদেনগুলো কি? মূলধন জাতীয় লেনদেনগুলো কি আর মুনাফা জাতীয় লেনদেনগুলো কি? আচ্ছা, সবাই দ্রুত যুক্ত হও। আমি ক্লাস শুরু করে দিয়েছি, দ্রুত যুক্ত হও। আমার লাইভটা সবাইকে শেয়ার করে দাও, লাইভটা শেয়ার করে দাও সবাইকে, লাইভটা সবাইকে শেয়ার করে দাও। সবাই দ্রুত যুক্ত হয়ে যাও। আচ্ছা, আমাদের লেনদেন কয় ধরনের? দুই ধরনের। একটা হচ্ছে কি মূলধন জাতীয় আর একটা কি মুনাফা জাতীয়। মূলধন জাতীয় আর কি মুনাফা জাতীয়। আচ্ছা, মূলধন জাতীয় গুলা কি, মুনাফা জাতীয় গুলা কি? আচ্ছা, মূলধন জাতীয় গুলো হবে কি সাধারণত যেগুলা দীর্ঘমেয়াদী। কি দীর্ঘমেয়াদী? মানে কি অনেক বছর পর্যন্ত টিকবে। যেমন ধর তুমি একটা আসবাবপত্র কিনলা, এগুলো কি বছর পর বছর টিকবে না। এখানে দীর্ঘমেয়াদী বলতে মেয়াদটা বুঝেছি সাধারণত এক বছরের সাথে তুলনা করছে। কত বছরের সাথে? এক বছরের সাথে। এক বছরের চেয়ে যদি অধিক মেয়াদ হয় এগুলোর কি বলা হয়? কি দীর্ঘমেয়াদী। কি বলা হয়? দীর্ঘমেয়াদী। আর এক বছরের চেয়ে কম হলে বলা হয় স্বল্পমেয়াদী। যেগুলো কি মেয়াদকাল এক বছরের বেশি সুবিধা ভোগ করতে পারে এগুলো কি আমাদের দীর্ঘমেয়াদী। আর দীর্ঘমেয়াদী গুলো কি আমাদের মূলধন জাতীয় লেনদেন। আচ্ছা, খেয়াল করো, এখানে খেয়াল করো, মূলধন জাতীয় কোনগুলা? যেগুলো দীর্ঘমেয়াদী। অনিয়মিত। অনিয়মিত মানে কি প্রতিদিন কিনে না, প্রতিদিন কিনে না। আচ্ছা, আমার এক ছাত্র আছে রিয়াদ, রিয়াদ কিন্তু প্রতিদিন জমি কিনে, প্রতিদিন জমি কিনে, প্রতিদিন আসবাবপত্র কিনে, তাই না? এগুলো কি প্রতিদিন কিনা যায়? এগুলা প্রতিদিন কিনা যায় না। যেহেতু এগুলো প্রতিদিন কিনা যায় না, তার মানে কি এগুলো অনিয়মিত। অনিয়মিত মানে কি মূলধন জাতীয়। কোন জাতীয়? মূলধন জাতীয়।
এবার এগুলো টাকার অঙ্কের কি হবে, টাকার অঙ্ক বড় হবে, টাকার অঙ্ক কি হবে, বড় অঙ্কের টাকা হবে, কি বড় অঙ্কের টাকা, বড় অঙ্কের টাকা, মানে এগুলো সাধারণত বড় অঙ্কের হয়, এগুলো সাধারণত কি হয়, বড় অঙ্কের হয়। আচ্ছা আরেকবার, লেনদেন কয় ধরনের, দুই ধরনের, একটা কি মূলধন জাতীয়, একটা কি মুনাফা জাতীয়। মূলধন জাতীয় আর কি মুনাফা জাতীয়। মূলধন জাতীয় কোনগুলো, যেগুলো আমাদের মেয়াদ কি দীর্ঘ অনেকদিন টিকবে, যেমন ধরো আসবাবপত্র, যন্ত্রপাতি, এই টাইপের জিনিসগুলা। অনিয়মিত মানে কি আমরা নিয়মিত কিনি না, অনিয়মিত মানে কি আমরা নিয়মিত কিনি না। আচ্ছা এরপর দেখো কি টাকার অঙ্কটা কি হবে, সাধারণত টাকার অঙ্কটা বড় হবে, টাকার অঙ্কটা কি হবে, বড় হবে। অপরদিকে মুনাফা জাতীয় লেনদেনগুলো কি, মুনাফা জাতীয় লেনদেনগুলো হয়েছে, এগুলো হচ্ছে স্বল্প মেয়াদী, মানে অল্প দিনের মধ্যে কি শেষ হয়ে যায়, অল্প দিনে শেষ হয়ে যায়। যেমন ধরো 9-10 প্রেমের মতো, 9-10 প্রেম কি করে এক সপ্তাহের মধ্যে ফুরাই যায় না, শেষ হয়ে যায় না, ব্যাপারটা ওইরকম যে 2 দিন কি একটা মেয়ের পিছে ঘুরে শেষ, সম্পর্ক শেষ, শেষ মানে শেষ, ওরকম। এমনই মুনাফা জাতীয়গুলো কি অল্প একদিনে কি হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়, স্বল্প মেয়াদী, স্বল্প মেয়াদী, এবং এগুলা কি নিয়মিত ঘটে, এগুলা এগুলা নিয়মিত ঘটে। যেমন ধর বেতন, বেতন আমরা প্রতি মাসে মাসে দিই নিয়মিত, মনিহারি কিনে কি নিয়মিত, তারপর কি ক্রয় করে কি নিয়মিত, বেতন ভাড়া, তারপরে কি এই টাইপের আরো অনেক কিছু আছে, এগুলো কি সবই নিয়মিত, এগুলো কি মুনাফা জাতীয়। আচ্ছা এগুলো সাধারণত টাকার অঙ্ক কি একটু হবে, ছোট অঙ্কের হবে, টাকাগুলো কি হবে একটু ছোট অঙ্কের হবে, টাকাগুলো কি হবে একটু ছোট অঙ্কের হবে, টাকা হবে ছোট অঙ্কের। আচ্ছা আচ্ছা এগুলো কি বুঝতে পারছো কিনা একটু বুঝো তো, একটু জানো তো, যে এই পেজে কারো সমস্যা আছে কিনা, এই পেজে কারো সমস্যা আছে কিনা একটু বলো, এই পেজে কারো সমস্যা আছে কিনা একটু বলো। সবাই জানাও এই পেজে কি কারো সমস্যা আছে কিনা। সবাই জানাও এখানে কোনো সমস্যা আছে কিনা। আচ্ছা আচ্ছা খেয়াল করো, তার মানে কি আমরা মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় গুলো আমরা বুঝছি, যে মূলধন জাতীয় গুলো কি হবে, টাকার অঙ্কে বড় হবে, এবং কি দীর্ঘমেয়াদী হবে, এবং কি হবে অনিয়মিত। সবচেয়ে বেশি চিনবা হচ্ছে কি নিয়মিত এবং অনিয়মিত দিয়ে, সবচেয়ে বেশি চিনবা কি, সবচেয়ে বেশি দরকার হচ্ছে কি নিয়মিত নাকি অনিয়মিত, নিয়মিত নাকি অনিয়মিত। এই নিয়মিত মানে কি মুনাফা জাতীয়, আর অনিয়মিত মানে কি মূলধন জাতীয়, এগুলা দিয়ে কি ভালো চেনা যায়। এবার দেখো মূলধন জাতীয়ের মধ্যে কি কি আছে, মূলধন জাতীয়ের মধ্যে আছে কি প্রাপ্তি আর আয়, প্রাপ্তি আয় এবং কি ব্যয়। আচ্ছা প্রাপ্তি আয় আর আয় কি একই অর্থবোধক হলেও একটু ভিন্ন আছে, একই অর্থবোধক হলেও কি একটু ভিন্ন আছে, এবং কি মূলধন জাতির মধ্যে কি আছে, ব্যয় আছে, কি আছে, ব্যয় আছে। এবং মুনাফা জাতির মধ্যে প্রাপ্তি আয় এবং প্রধান ব্যয় আছে। তো ওই যে আগের মতনই, যে প্রাপ্তি আর আয় একই অর্থবোধক মনে হলো একটু চেঞ্জ আছে, এখানে প্রধান আর ব্যয় তো কি আছে একটু চেঞ্জ আছে। আচ্ছা কতটুকু চেঞ্জ আছে এগুলো আমরা সামনে আসতেছি। এবার দেখো এইখানে প্রাপ্তি আর আয় ব্যয় দ্বারা কি বোঝানো হয়েছে, যেমন ধরো যেমন ধরো যেমন ধরো প্রাপ্তি আর আয় বলতে কি বোঝায় এখানে, আর ব্যয় বলতে কি বোঝায়, এখানে আমি একটা উদাহরণ দিয়ে বুঝাবো, একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। যেমন ধরো জমি কুড়ায়, কি কুড়ায়, জমি কুড়ায়। এখন জমি কুড়ায় এটা কি মূলধন জাতীয় না মুনাফা জাতীয়, জমি কুড়ায় কি মূলধন জাতীয় নাকি মুনাফা জাতীয় একটু জানাও তো। জমি ক্রয় অবশ্যই অনিয়মিত, অবশ্যই কি অনিয়মিত, যেহেতু অনিয়মিত তাই কি এগুলা কি আমাদের মূলধন জাতীয়, কোন জাতীয়, মূলধন জাতীয়। আচ্ছা এবার খেয়াল করো জমি ক্রয় ধরো 2 লাখ, কত 2 লক্ষ টাকা। এবার দেখো জমি বিক্রয়, কি জমি বিক্রয় করছো, জমি বিক্রয় করছো ধরো তুমি 2,50,000 দিয়ে, কত 2,50,000। এখানে খেয়াল করো জমি ক্রয় জমি বিক্রয়, জমিটা কোন জাতীয়, অবশ্যই মূলধন জাতীয়, কোন জাতীয়, মূলধন জাতীয়। এখন খেয়াল করো কি বলছে এখানে, জমি ক্রয়, জমি ক্রয় করলে কি এটা মূলধন জাতীয়, টাকা আসে না যায়, এই আয় ব্যয় ডিপেন্ড করবে তোমার কি টাকার উপর, টাকা কি যায়, টাকা গেলে কি এখানে ব্যয় হইতেছে, তার মানে কোন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। জমি ক্রয় কি এটা মূলধন জাতীয়, কি মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা এবার জমি বিক্রি করছি, জমি বিক্রয় করে কি টাকা পাইছি না, জমি বিক্রি করে টাকা পাইলে কি বলা হয় প্রাপ্তি, টাকা পাইলে প্রাপ্তি, টাকা পাইলে কি প্রাপ্তি, টাকা পাইলে প্রাপ্তি। তার মানে কি এখানে জমি বিক্রয় করছি এটা কি হবে মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় কি হবে এটা প্রাপ্তি হবে। আচ্ছা এটা কি মূলধন জাতীয় ব্যয়, এটা কি প্রাপ্তি। তাহলে স্যার আয় কি, আয় হইছে কি এই
প্রাপ্তি আর ব্যয়ের পার্থক্য হয়েছে কি আমাদের আয়। এখানে দেখো এই দুটো পার্থক্য কত হাজার, 50,000। এই যে 50,000 টাকা এটাকে বলা হয় মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আরেকবার খেয়াল করো, এইখানে এইখানে কি করছে আমরা, যে জমি ক্রয় এটা কি অবশ্যই মূলধন জাতীয়, এটা কোন জাতীয়, মূলধন জাতীয়। এখন জমি করে করলে কি হয়, মূলধন জাতীয় টাকা চলে যায়, তার মানে কি মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়, তার মানে আমরা ব্যয় শিখলাম। এবার দেখো আমরা জমি বিক্রয় থেকে যে টাকা পাবো, জমি বিক্রয় থেকে যে টাকা পাবো, জমি বিক্রয় থেকে যে টাকাটা পাবো, এখানে এখানে জমি বিক্রয় থেকে যে টাকাটা পেলাম এটা কি হবে, মূলধন জাতীয় প্রাপ্তি। টাকা পাইলে কি প্রাপ্তি, প্রাপ্তি মানে নগদ টাকার প্রাপ্তি, প্রাপ্তি মানে কি নগদ টাকার প্রাপ্তি। এখন দেখো এই যে যে বিক্রি করছি কত, 2.5 লাখ, কিনছিলাম কত দিয়া, 2 লক্ষ টাকা দিয়া, এখানে পার্থক্য কত হয়, পার্থক্য হয় আমাদের 50,000। এই যে 50,000 এটাকে বলা হয় মূলধন জাতীয় আয়। কি বলা হয়, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। আচ্ছা, এটা আশা করি বুঝতে পারছো। এই মূলধন জাতীয় গুলা শেষ, এখানে শেষ। এবার মুনাফা জাতীয় প্রাপ্তি প্রদান আয় কি, এটা আমি একটা উদাহরণের মাধ্যমে বুঝাই। মুনাফা জাতীয়র ক্ষেত্রে, মুনাফা জাতীয়র ক্ষেত্রে মাথায় রাখবা আয় ব্যয় মানে এই বছরেরটা, আয় ব্যয় মানে কি এই বছরের টাকা, এবং কি প্রাপ্তি মানে কি, প্রাপ্তি মানে তুমি নগদ টাকা পাইলেই প্রাপ্তি, প্রাপ্তি মানে কি তুমি নগদ টাকা পাইলে কি প্রাপ্তি, তুমি টাকা পাইলেই প্রাপ্তি, টাকা পাইলে কি প্রাপ্তি। এতে এ বছর হোক, গত বছর হোক, আগামী বছর হোক, 10 বছর পরের টাকাও যদি এখন পাও, টাকা পাইলেই প্রাপ্তি, এবং টাকা গেলে কি প্রদান, টাকা গেলে কি প্রদান। আরেকবার, টাকা পাইলে প্রাপ্তি, টাকা গেলে কি প্রদান। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে ধরো আমি একটা উদাহরণ দেই, যে বেতন প্রদান, বেতন প্রদান, বেতন প্রদান ধরো 10,000 টাকা, কত, 10,000 টাকা। আচ্ছা, যার মধ্যে 2,000 টাকা গত বছরের, 2,000 টাকা কি গত বছরের, গত বছরের ও 1,000 টাকা আগামী বছরের, কিসের, আগামী বছরের জন্য। আচ্ছা খেয়াল করো, এখানে কি লিখছি, বেতন প্রদান, বেতন কোন জাতীয়, বেতন কি নিয়মিত না অনিয়মিত, বেতন কি নিয়মিত নাকি অনিয়মিত, বেতন অবশ্যই নিয়মিত, এবং বেতন দিকে কি টাকা যায়, যেহেতু প্রদান তার মানে টাকা গেছে, তার মানে কি এটা কি মুনাফা জাতীয়, এটা কি মুনাফা জাতীয়। এখন মুনাফা জাতীয় কি প্রদান নাকি ব্যয়, এটা নিয়ে আমরা কাজ করব। এখন বেতন দিয়েছি কত, 10,000 টাকা, বেতন দিয়েছি কয় টাকা, 10,000 টাকা। আমার কাছে থেকে বেতন যে কয় টাকা গেছে, আমার কাছে থেকে বেতন যে কয় টাকা গেছে, আমার বলতে কি আমার প্রতিষ্ঠান থেকে যে কয় টাকা গেছে, এই পুরো টাকা কি মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান, মুনাফা জাতীয় প্রদান। আমার প্রতিষ্ঠান থেকে যত টাকা গেছে এটাকে কি বলা হয়, মুনাফা জাতীয় প্রদান। কয় টাকা, 10,000 টাকা। কয় টাকা, 10,000 টাকা, 10,000 টাকা। আচ্ছা, এবার খেয়াল করো, এবার আমাদের প্রদান তো আমরা পাইলাম, তাই স্যার ব্যয় কোনটা, এই বছরে যতটুকু সংগঠিত হয়েছে এগুলা কি আমাদের কি মুনাফা জাতীয় ব্যয়। এই বছর কয় টাকা, দেখো 10,000 টাকার মধ্যে, 10,000 টাকার মধ্যে 2,000 টাকা কি গত বছরের, মানে বিগত বছর 2,000 টাকা, তো এই 2,000 টাকা কি আগের বছরে, তো এটা বাদ দাও, কত রইল 8,000, এবং 1,000 টাকা কি আবার আগামী বছরের জন্য, মানে অগ্রিম দিছে, তাহলে আরো 1,000 টাকা বাদ দাও, 10,000 থেকে 2,000 গেলে 8,000, আরো 1,000 বাদ দিলে কত, 1,000, 7,000, তার মানে কি মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা, 7,000, 7,000 টাকা, 7,000 টাকা। আচ্ছা, তার মানে আমরা আশা করি মুনাফা জাতীয় প্রদান আর ব্যয়ের মধ্যে পার্থক্য বুঝাইছি। প্রাপ্তিও সেম, মানে পুরা টাকা প্রাপ্তি, এই বছর যতটুকু এটা কি আয়। আরেকবার বুঝো, বেতন প্রদান, বেতন যে কয় টাকা দিয়েছি পুরাটা কি প্রদান, পুরাটা কি মুনাফা জাতীয় প্রদান, এবং এই বছরে যতটুকু টাকা এটাকে বলা কি মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এখন খেয়াল করো, স্যার সকল প্রদান সকল ব্যয় কি এক জিনিস, জি না, সকল প্রদান আর সকল ব্যয় কি এক জিনিস না। যেমন ধরো অবচয় হয়েছে, কি হয়েছে, অবচয়। এখন অবচয় হলে কি, এখানে ধরো 5,000 টাকার অবচয় হয়েছে, যন্ত্রপাতির অবচয় ধরো 5,000 টাকা। কয় টাকা, অবচয় 5,000, অবচয় 5,000। এই অবচয়টা কোন শ্রেণীর হিসাব, ব্যয়, তার মানে এখানে মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা, 5,000 টাকা, মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা, 5,000 টাকা। কিন্তু এইখানে অবচয়ের কারণ কি তোমার পকেট থেকে কোন টাকা গেছে, অবচয়ের কারণ কি পকেট থেকে টাকা গেছে, এই জোরে জোরে বলো, যে অবচয়ের কারণ কি তোমার পকেট থেকে টাকা গেছে কিনা,
জি না, কোনো টাকা যায় নাই। যেহেতু টাকা যায় নাই তার মানে কি এখানে প্রদান হবে না। তেমনি তাই এরকম আর কয়েকটা আছে, যেমন ধরো অবস্থা হলে কি শুধু ব্যয় হয়, প্রদান হয় না। আরো যদি কয়েকটা বলি, যেমন ধরো বাট্টা প্রাপ্তি প্রদান, বাট্টা প্রাপ্তি প্রদান, বাট্টা কিন্তু কোনো নগদ টাকা দেয় না, বাট্টা কি মাফ করে দেয়। যেমন ধরো তোমার প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের কাছে ধরো 10,000 টাকা পায়, কিন্তু ওইখান থেকে 9,000 টাকা নিল, 1,000 টাকা কি করলা, বাট্টা দিলা, এটাকে কিন্তু তুমি কি করছো, ওর থেকে কাটাই রাখছো, তোমার নিজের পকেট থেকে কিন্তু 1,000 টাকা বাইর করে দাও নাই। তো এগুলা কি বলা হয়, অনগদ লেনদেন। এই অনগদ লেনদেনের ক্ষেত্রে কি প্রদান হবে না, শুধু কি হবে, আয় বা ব্যয় হবে। যেমন ধরো অবশ্যই কি ব্যয়, তার মানে কি ব্যয় হয়েছে। আচ্ছা, বুঝতে পারছো কিনা বা কোনখানে সমস্যা কিনা একটু কমেন্ট করো তো, দ্রুত একটু কমেন্ট করো, এই দ্রুত কমেন্ট করো। আচ্ছা, আমরা যারা হিসাব বিজ্ঞান আছি, আমাকে কপালটাই খারাপ, আমাকে কপালটাই খারাপ। সারা জীবন হিসাব করতে করতে চুল পাকা এলায়, চুল পড়ে যায়, টাক পড়ে যায়, কিন্তু পকেটে পকেটে আর 2 টাকা ঢুকে না, পকেটটা সবসময় ফাঁকা থাকে। হিসাব বিজ্ঞানীরা পকেট ফাঁকা থাকলে তো হবে না, পকেটে কি করতে হবে, ইনকাম ঢুকাইতে হবে। এই কারণে হিসাব করার পাশাপাশি আমাদের সবসময় ম্যানেজমেন্ট সিস্টেম ঠিক রাখতে হবে, যে আমি এই যে অন্যের টাকা হিসাব করতেছি, একসময় আমি আমার নিজের টাকা হিসাব করব। সবাই সেই লক্ষ্যে কাজ করতে হবে। তোমাদের যে পরীক্ষার কিন্তু অল্প কিছুদিন বাকি আছে। এখন থেকে যদি সিরিয়াস না হও, এখন থেকে যদি সিরিয়াস না হয়, ভবিষ্যতে কিন্তু কানতে হবে। এসএসসি পরীক্ষা কিন্তু এমন না যে অনেকে বলে কয় এসএসসি পরীক্ষা এতই সহজ, অনেকে বলে না, একটা ফানি মিমের মধ্যে দেখছিলাম যে এসএসসি পরীক্ষা এতই সহজ আমি 3বার দিছি। এরকম তো করতে হবে না। এসএসসি পরীক্ষা একবারই দিতে হবে, আর একবারে ফাটাই ফেলাইতে হবে, একদম ফাটাই ফুটে উড়াই লইতে হবে এসএসসি পরীক্ষায়, ঠিক আছে? আচ্ছা, দেখি তো কি কি কমেন্ট করছো, একটু খেয়াল করো তো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে, ঠিক আছে, বুঝতে পারছো। নিলয় প্রশ্ন করছে, স্যার কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। সবাইকে ধন্যবাদ, সবাই লাইভটা দেখতে থাকো, আশা করি এক ক্লাসের মধ্যে সকল কিছু আমরা কমপ্লিট করে দিতে পারবো। আচ্ছা, তারপরে এবার আমরা একটু বিস্তারিত ভাবে লিখে দেই। যেমন ধর আমি এমন ভাবে লিখে দিব যে, এমন 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 ভাবে লিখে দিব যে এর বাইরে আর কোনো এন্ট্রি হতে পারবে না, এর বাইরে কোনো এন্ট্রি হতে পারবে না, এর বাইরে কোনো এন্ট্রি হতে পারবে না। মনে করো প্রশ্ন ফাঁস, সেটা কি, স্যার মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি কি আছে, মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি কি আছে? মূলধন জাতীয় প্রাপ্তি হয় সাধারণত 3টা। কয়টা? 3টা, 3টা, 1 2 3, কয়টা? 3টা। আচ্ছা, তাই মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে প্রথমত কি আছে, মূলধন। মূলধন কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কোনো আয় ব্যয় না, জাস্ট পাইছো। আচ্ছা, মূলধন। তারপরে সে কি, ঋণ গ্রহণ। ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ করলে কিন্তু টাকা পাও। ঋণ গ্রহণ করলে কি এটা কি নিয়মিত নাকি অনিয়মিত? প্রতিদিন কি আর ঋণ নেই আমরা না, এগুলো অনিয়মিত, তাই এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ। আচ্ছা, আরেকটা হচ্ছে স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়। আচ্ছা, এখন খেয়াল করো, স্থায়ী সম্পদ বিক্রয় এটাকে আমি একটু ভাগ করি, এটাকে একটু ভাগ করি। স্থায়ী সম্পদ বিক্রয় করলে কি থাকে, স্থায়ী সম্পদ বিক্রয় মূল্যটা কি, এটার মধ্যে কি কি মূল্য থাকে, ক্রয় মূল্য থাকে, তার সাথে আমরা লাভ করি, তার সাথে আমরা কি করি, লাভ করি। আচ্ছা, তার মানে কি ক্রয় মূল্য আর লাভের টাকা মিললে কি হয়, আমাদের স্থায়ী সম্পদ বিক্রয় মূল্য, তাই তো? আচ্ছা, তার মানে কি এই ক্রয় মূল্যটা কিন্তু মূলধন জাতীয় কি ব্যয়, এটা কি মূলধন জাতীয় ব্যয়। তাহলে লাভটা কি, এই লাভটাও কি আমাদের, এই লাভটাও কি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি, লাভের টাকাটাও কি মূলধন জাতীয় প্রাপ্তি। আরেকবার, স্থায়ী সম্পদ বিক্রয় কিন্তু মূলধন জাতীয় প্রাপ্তি, এই স্থায়ী সম্পদ বিক্রয় করে যে কয়টা লাভ হয় ওটাও কিন্তু প্রাপ্তি। এই টাকাটা কিন্তু এটার মধ্যেই থাকে, এটা টাকাটা কি এটার মধ্যেই থাকে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, তার মানে কি মূলধন জাতীয় প্রাপ্তি 3টা, কি কি, মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। মূলধন, ঋণ গ্রহণ, আর কি স্থায়ী সম্পদ বিক্রয়। এবার দেখো মূলধন জাতীয় আয় কি, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয়, দুঃখিত 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 দুঃখিত, ঠিক আছে কিনা, মূলধন, ঋণ গ্রহণ, বিক্রয়, ঠিক আছে। খেয়াল করো এবার, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। এবার দেখো মূলধন জাতীয় আয়। আচ্ছা, মূলধন জাতীয় আয়ের আগে মূলধন জাতীয় ব্যয়টা একটু শিখাই। মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় কি তোমার,
স্থায়ী সম্পদ কিনতে যে টাকা যায় এটাকে বলা হয় কি মূলধন জাতীয় ব্যয়। মোট কথা ব্যয়ের ক্ষেত্রে টাকা যাবো, আয়ের ক্ষেত্রে টাকা আইবো, শেষ কথা। এর চেয়ে আর কোনো কথা হইতে পারে না। তো মূলধন জাতীয় ব্যয় কি? স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ ক্রয়, স্থায়ী সম্পদ কি ক্রয়, অথবা অনেক সময় ক্রয় লেখা থাকবে না, শুধু স্থায়ী সম্পদ লেখা থাকবে। স্যার স্থায়ী সম্পদ কি একটু বুঝাই দেন, স্থায়ী সম্পদ কি বুঝাই দেন। যে সম্পদগুলো বছর পর বছর থাকবে, যে সম্পদগুলো বছর পর বছর থাকবে এগুলো বলা হয় স্থায়ী সম্পদ। যেমন ধরো আসবাবপত্র, দালান কোঠা, আসবাবপত্র, দালান কোঠা। তারপর দেখো আমাদের যন্ত্রপাতি, এই টাইপের মেশিন, এই টাইপের জিনিসগুলো বলা হয় কি স্থায়ী সম্পদ। স্থায়ী সম্পদ এগুলোর বলে কি মূলধন জাতীয় ব্যয়। এগুলো ক্রয় করতে যা যে টাকা খরচ হয় এটা কি বলা হয় মূলধন জাতীয় ব্যয়। তার মানে কি মূলধন জাতীয় ব্যয় দুইটা। দুইটা বলতে কি একটাই, হয় স্থায়ী সম্পদ ক্রয় লেখা থাকবে অথবা স্থায়ী সম্পদ লেখা থাকবে। যদি কোনোখানে দেখো দালান কোঠা, কি দালান কোঠা, এটা কিন্তু কি শুধু দালান কোঠা, কিনে নাই বেচা নেই কিছু লেখা নাই। দালান কোঠা মানে কি আমাদের মূলধন জাতীয় ব্যয়, এটা কি হবে মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা, এবার মূলধন জাতীয় আয় কি? মূলধন জাতীয় আয় হচ্ছে কি স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। স্থায়ী সম্পদ বিক্রয় জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফাটাকে কি বলা হবে? স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয়জনিত মুনাফা। খেয়াল করো, এখানে খেয়াল করো মূলধন জাতীয় প্রাপ্তির মধ্যে কি কি? মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয় এগুলো কি মূলধন জাতীয় প্রাপ্তি। আর মূলধন জাতীয় আয় কি? জাস্ট একটাই, জাস্ট একটাই 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 কি কি? স্থায়ী সম্পদ বিক্রয়, স্থায়ী সম্পদ বিক্রয়। আচ্ছা, আর মূলধন জাতীয় ব্যয় কি? স্থায়ী সম্পদ ক্রয় বা স্থায়ী সম্পদ লেখা থাকবে। আচ্ছা, তারপরে মুনাফা জাতীয় প্রাপ্তি কি? মুনাফা জাতীয় প্রাপ্তি কি? মুনাফা জাতীয় প্রাপ্তি মাথায় রাখবা। মুনাফা জাতীয় প্রাপ্তি হয়েছে কি ওই যে পুরা টাকা মুনাফা জাতীয় প্রাপ্তি কি ওই যে এ বছর হোক আর আগামী বছর হোক টাকা পাইলে কি মুনাফা জাতীয় প্রাপ্তি, টাকা পাইলে কি মুনাফা জাতীয় প্রাপ্তি, আর টাকা গেলে কি মুনাফা জাতীয় প্রদান। আচ্ছা, এটা বুঝলাম। এবার মুনাফা জাতীয় আয় কি? আয় মানে যার হিসাবে শ্রেণী হয় আয়, যার হিসাবের শ্রেণী আয়, যার হিসাবের শ্রেণী আয়। ধরো ধরো কমিশন প্রাপ্তি, এটা হিসাবে শ্রেণী কি? কমিশন প্রাপ্তি হলে কি আয় না? আয় মানে মুনাফা জাতীয় আয়, আয় মানে মুনাফা জাতীয় আয়। ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়, ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়। যার হিসাবে শ্রেণী কি? ব্যয়। আয় মানে যার হিসাবে শ্রেণী আয়, ব্যয় মানে কি যার হিসাবে শ্রেণী ব্যয়, ব্যয় মানে কি যার হিসাবে শ্রেণী ব্যয়। যেমন ধর বেতন, যেমন ধরো কি বেতন, এখন বেতন দিলে কি বেতন কি ব্যয় না? ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়, ব্যয় মানে মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এবার কি বলছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এই বিলম্বিত মুনাফা জাতীয় আরেক নাম অলিক সম্পদ। এটা আরেক নাম কি? অলিক সম্পদ। কি সম্পদ? অলিক সম্পদ, অলিক সম্পদ। এখন অলিক সম্পদের আরেক নাম কি? অলিক সম্পদের আরেক নাম ভুয়া সম্পদ। কি সম্পদ? ভুয়া সম্পদ, ভুয়া সম্পদ। স্যার এটার ব্যাখ্যা দেন, স্যার এটার ব্যাখ্যা দেন। এটার ব্যাখ্যা হলো যে অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বলতে এরকম বোঝায় যে আমরা এককালীন টাকা খরচ করব অনেক বছরের জন্য, আমরা এককালীন টাকা খরচ করব অনেক বছরের জন্য, এটাকে বলা হয় কি আমাদের অলিক সম্পদ বা ভুয়া সম্পদ বা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এই বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ক্ষেত্রে কি এক বছরের ডার বলা হয় ব্যয়, এর পরে যতগুলো থাকে এগুলোর বলা হয় কি আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বা ওটার বলা হয় সম্পদ। ওটাকে কি বলা হয়? সম্পদ। আচ্ছা, ব্যাপারটা আমরা দেখি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি যায়। বিলম্বিত মুনাফা জাতীয় মধ্যে কি কি যায়? প্রথমত ব্যবসায় স্থানান্তর। কি? ব্যবসায় স্থানান্তর, স্থানান্তর, স্থানান্তর। আচ্ছা, 2 নম্বরে গবেষণা ব্যয়। কি ব্যয়? গবেষণা ব্যয়, গবেষণা ব্যয়। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার আছে
প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ, প্রাথমিক খরচ। ইন্টারমিডিয়েট গেলে পাইবা শেয়ার অপহার, লাগবে না তোমাদের। আচ্ছা, প্রাথমিক খরচ পাইলাম। তারপর দেখো বিজ্ঞাপনের জন্য বড় অঙ্কের টাকা, অমনে বুঝবা কিনা জানি না, আমি অন্যভাবে লিখে দেই। বিজ্ঞাপনের জন্য, বিজ্ঞাপনের জন্য একের অধিক বছরের জন্য যে বিজ্ঞাপনের জন্য একের অধিক বছরের জন্য প্রদান করছি, যেমন ধর 5 বছরের জন্য বিজ্ঞাপনের টাকা প্রদান করছি। কয় বছরের জন্য? 5 বছরের জন্য। তার মানে 5 বছরের জন্য দিলে এক বছরেরটা কি, এক বছরটা কি মুনাফা জাতীয় ব্যয়, এক বছরটা কি মুনাফা জাতীয় ব্যয়। তার মানে 5 বছর দিছি না, এক বছর মুনাফা জাতীয় ব্যয় গেল গা, বাকি রইল কয় বছর? 4 বছর। ওই 4 বছর টাকাটা কি বলা হবে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কি ব্যয়? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। মানে এক বছরেরটা ব্যয় মুনাফা জাতীয়, আর বাকিগুলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তাহলে তুমি কি কি পাইবা? স্থানান্তর পাইবা, গবেষণা পাইবা, তারপর প্রাথমিক খরচ পাইবা। স্যার স্থানান্তর কেন, এটা কি বিলম্বিত মুনাফা যেতে পারে? আমি ব্যবসা একবার স্থানান্তর করার কারণে কি আমি বছর পর বছর কি করতে পারবো? এর ফল ভোগ করতে পারবো, এখানে আমি ব্যবসা পরিচালনা করতে পারবো। তো এই যে এককালীন টাকা খরচ করছি, এই কারণে কি এটাকে বলা হবে কি স্থানান্তর, মানে বিলম্বিত মুনাফা যেতে পারে। তারপর গবেষণা ব্যয়। আচ্ছা, গবেষণা সম্পর্কে বলি যে কিছুদিন আগে আমাদের কি ছিল? করোনা ছিল। করোনার সময় আমাদের অনেক প্রতিষ্ঠান কি করছে, তারা করোনার ভ্যাকসিন বের করতে চেষ্টা করছিল। যারা সফল হয়েছে তারা কিন্তু অনেক কোটি কোটি টাকা খরচ করে কিন্তু সফল হয়েছে। তো এই যে কোটি কোটি টাকা খরচ করে আছে, এই যে গবেষণা করে কি ভ্যাকসিনটা বের করলো, তারপরে কি এটা এরকম কি শত শত কোটি টাকা কি করতে পারছে? বিক্রি করতে পারছে। ওই যে এককালীন টাকা গবেষণার জন্য ব্যয় করছে, ওই কারণে এই যে সারা জীবন ভোগ করতে পারতেছে, এটাকে কি বলা হবে? গবেষণা। এবং এটা হলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, আমাদের বেসিক ক্লাস আশা করি এখানে শেষ, বেসিক ক্লাস শেষ। এরপরে আমরা প্রশ্নে চলে আসি, প্রশ্নে চলে আসি। এখানে সৃজনশীল প্রশ্ন আছে, এবং কি একটা সৃজনশীল পরপর আবার আমাদের একটা সৃজনশীল পরপর আমাদের কি এমসিকিউ আছে, এমসিকিউ কুইজ হবে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো এখানে কত কি বলছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। এই যে মাত্র আমি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় সম্পর্কে আলোচনা করছি। কি কি হয়? স্থানান্তর হয়, গবেষণা হয়, প্রাথমিক খরচ হয়, বিজ্ঞাপন হয়। আচ্ছা, দেখি তো এখানে কি কি আছে, এখানে কি কি আছে একটু কমেন্ট করো, কি কি আছে কমেন্ট করো। এর বেতন তো কখনোই বিলম্বিত হবে না, সরঞ্জাম হবো না, মনিহারি হবো না, বিজ্ঞাপন হইতে পারে। বিজ্ঞাপন হইতে পারে বলতে বিজ্ঞাপন হবে। আচ্ছা, তারপরে দেখো সরঞ্জাম আইব না, পণ্য বিক্রয় হইব না, সরঞ্জাম মেরামত হইব না, কমিশন প্রাপ্তি হইব না, সরঞ্জাম বিক্রয় হইব না, একমাত্র বিজ্ঞাপন খরচ হইব। এন্ড বিজ্ঞাপন খরচের মধ্যে কি চাইছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন দেখো বিজ্ঞাপন খরচ কত আছে? 60,000 টাকা। কয় বছরের জন্য? 4 বছরের জন্য। 60,000 টাকা কয় বছরের জন্য? 4 বছরের জন্য। এখন এই 4 বছরের মধ্যে কয় বছরেরটা ব্যয়? 1 বছরটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি 3 বছর কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আমি একটু আগে বলছি, এই যে বিজ্ঞাপনের জন্য আমরা টাকা দেই, 1 বছর এটা মুনাফা জাতীয় ব্যয়, বাকি বছরগুলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, তুমি এমনি লিখতে পারো, এটা কোনো তারিখ নাই, তার মানে কি তারিখ দিবে না, তারিখটা ফাঁকা থাক। উপরে লিখবা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কি নির্ণয়, বিলম্বিত মুনাফা জাতীয় পরিমাণ নির্ণয়। আচ্ছা, তারপর কি লিখবা দেখো, বিজ্ঞাপন খরচ। এখন বিজ্ঞাপন খরচ কত? 60,000। বা বিজ্ঞাপন খরচ না, এখানে জাস্ট বিজ্ঞাপন লিখলেই হয়। আচ্ছা, এ থেকে বাদ দিবা বিজ্ঞাপন খরচ, মানে চলতি বছর খরচ। তো চলতি বছর খরচ কত? চলতি বছর খরচ কত? 4 বছর না, 4 বছরের 4টা ভাগ দিই আমরা, 60,000 4টা ভাগ দিলে কত হয়? 15,000। কত হাজার? 15,000। তার মানে কি 15,000 টাকা মাইনাস হবে। এখন 15,000 টাকা যদি আমরা মাইনাস করি, তো কত রইল আমাদের? 45,000। 45,000, এই যে 45,000 টাকা রইল, এটাকে বলা হবে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যারা পারবে একবারও করে দিল, সমস্যা নাই, ডাইরেক্ট লাগবা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। যে এমনি লাগবা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় 60,000-এর মধ্যে কয় বছর? 60 বছর না, তার মানে কি 4 ভাগের 1 ভাগ ব্যয়, তার মানে কি 3 ভাগ বিলম্বিত। একবার 45,000 টাকা নেমে যাবে, এমনি করলেও কোনো সমস্যা নাই। আচ্ছা, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো।
কে কে বুঝতে পারছো একটু কমেন্ট করো তো, কে কে বুঝছো? আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে। এবার দেখো পরের প্রশ্ন খেয়াল করো, পরের প্রশ্ন খেয়াল করো। এবার কি বলছে, মুনাফা জাতীয় ব্যয় এবং কি মুনাফা জাতীয় আয়ের পরিমাণ আছে। দুইটা প্রশ্ন করছে, একটা হচ্ছে মুনাফা জাতীয় ব্যয় আর এটা কি মুনাফা জাতীয় আয়। মুনাফা জাতীয় ব্যয় আর কি মুনাফা জাতীয় আয়। লেখো মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এখন মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আছে খেয়াল করো, বলো তো মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আছে? মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কোনগুলো আছে? অবশ্যই কি বেতন থাকবে, সরঞ্জাম কি মুনাফা জাতীয় মানে কি নিয়মিত, বেতন নিয়মিত, সরঞ্জাম অনিয়মিত, মনিহারি আছে, বিজ্ঞাপন আছে। এখন দেখো সরঞ্জামের পরিবহন, মাথায় রাখবা কোনো মূলধন জাতীয় লেনদেনের যদি এটার পরিবহন থাকে এটাও কি মূলধন জাতীয়। মোট কথা কোনো সম্পদের পরিবহন সম্পদের নামে যায়, সম্পদের পরিবহন সম্পদের নামে যাব, তার মানে কি সরঞ্জামের পরিবহনটা কি ওই সরঞ্জামের মতোই কি মূলধন জাতীয় হবে। আচ্ছা, এবার খেয়াল করো সরঞ্জাম কি কি আছে এখানে। সরঞ্জাম মেরামত ব্যয় আছে। এখন দেখো মেরামত ব্যয়টা, এখানে দেখবা মেরামত ব্যয়টা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। কি কি দ্বিধাদ্বন্দ্ব? অনেকে এটা কি মূলধন জাতীয় লেখে, অনেকে মুনাফা জাতীয় লেখে। এখন মাথায় রাখবা এই সরঞ্জাম কিছু কিছু গাড়ি দেখবা কি সরঞ্জামের মেরামত ব্যয়টারে মূলধন জাতীয় লেখছে, এটা মূলধন জাতীয় লেখা ভুল হবে। মূলধন জাতীয় লেখা এটা যত বড় আল্লাহর ওলি গাইড লেখক ভুল হবে। যদি এটার লগে লেখা থাকতো, যদি এটার সাথে লেখা থাকতো কি সরঞ্জামের নতুন সরঞ্জামের মেরামত, নতুন সরঞ্জামের মেরামত থাকলে এটা কি সাধারণত স্থাপন বোঝায়, সংস্থাপন বোঝায়, এটা মূলধন জাতীয়। এখানে যদি নতুন লেখা থাকতো তাহলে হয়তো মূলধন জাতীয়, কিন্তু যেহেতু নতুন লেখা নাই তার মানে কি এটা মুনাফা জাতীয়, তাই এটা কি হবে মুনাফা জাতীয় হবে। কিছু কিছু গাড়ি হয়তো নিচে লিখে দিচ্ছে যে এটা নতুন সরঞ্জাম ধরে নেওয়া হলো, এই ধরে ধরে বুঝি না, এটা কি মুনাফা জাতীয়, শেষ। আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয়, এখানে কি আর কোনো কিছু নাই? কয়টা পেলাম মুনাফা জাতীয় ব্যয়? কয়টা পেয়েছি? 1 2 3 4, 1 2 3 4, এই চারটা যোগ করবা। এখানে চারটা যোগ করার মধ্যে এখানে পেজ আছে। প্রথমে দেখো আমরা যদি একটু দ্রুত করি, বেতন, এখানে বেতন আছে কত? এখানে বেতন আছে মোট কথা আগামী বছরে 10,000 টাকা সহ 70,000, মোট বেতন আছে 70,000 টাকা দিয়েছিলাম। এর মধ্যে আগামী বছর কয় টাকা? 10,000। 10,000 কি হবে? বাদ হবে। তুমি এখানে লিখবা 70,000 থেকে 10,000 বাদ দাও, কত হয়? 60,000। কত হাজার? 60,000। আচ্ছা, তারপর দেখো মনিহারি ক্রয় আছে, মনিহারি ক্রয়, মনিহারি ক্রয়। আচ্ছা, মনিহারি ক্রয় আছে কত? 5,000। 5,000। আচ্ছা, এরপর দেখো বিজ্ঞাপন খরচ, একটু আগে আমরা বাইর করছিলাম যে বিজ্ঞাপনের জন্য 3 ভাগ কত বিলম্বিত, যে 4 বছর জন্য না 1 বছরটা পায়, 3 বছরটা বিলম্বিত, তার মানে 1 বছরটা নিতে হবে, তার মানে বিজ্ঞাপন খরচ। এখন বিজ্ঞাপন খরচ কত হবে? 4 বছর 1 বছরটা নিতে হবে 15,000। কত হাজার? 15,000। আচ্ছা, তারপর দেখো সরঞ্জাম মেরামত, সরঞ্জামের মেরামত। আচ্ছা, মেরামতের মধ্যে কাহিনী আছে। মেরামত কিন্তু মুনাফা জাতীয় ব্যয়, মেরামত কি মুনাফা জাতীয় ব্যয়। এখানে যদি নতুন সরঞ্জামের থাকতো তাহলে কি মূলধন জাতীয় ব্যয় হতো। আবার মাথায় রাখবা যদি নতুন যন্ত্র লাগাইয়া মেরামত করে তাহলে কি হবে? মূলধন জাতীয়। নতুন যন্ত্র, যেমন ধরো আমার একটা বাইক আছে, এই বাইকটা জক্কর করে, সবাইকে বাইক পাল্টান স্যার, এন্ড এই বাইকে যদি আমি একটা টায়ার পাল্টাইলাম, তার টায়ার পাল্টাই মেরামত করলে কি এটা কি মূলধন জাতীয়? মানে আমি কোনো পার্টস লাগাই যদি কি করি আমাদের মেরামত করি, এটা কি মূলধন জাতীয়। কিন্তু আমি ধরো কি করলাম, হুন্ডার যেমন ধরো একটা প্লাগ লাগালাম, ছোট ছোট জিনিস, এই ছোট ছোট জিনিস কি এই মেরামত গুলা কি আমাদের মুনাফা জাতীয়। আচ্ছা, বড় বড় পার্টস লাগাইলে কি মূলধন জাতীয়, যেমন ফ্রিজের জন্য কম্প্রেসার করা কিনছি, এগুলো কি মূলধন জাতীয়। টায়ার কিনছি, ব্যাটারি কিনছি, এই টাইপের বড় বড় জিনিসগুলো করলে কি মুনাফা জাতীয়, মূলধন জাতীয়। আর ছোট ছোট জিনিস মেরামত করলে কি মুনাফা জাতীয়। আচ্ছা, যাই হোক, মেরামত কত আছে সরঞ্জামে? 3,000। আর কোনো কি মুনাফা জাতীয় ব্যয় নাই। তাহলে কত হয় আমাদের? 15 আর 5 কত? 20। 20 আর 60 কত? 80। 83,000। কত হাজার? 83,000। আচ্ছা, এরপর আবার কি চাইছে? মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। এখন মুনাফা জাতীয় আয় কি কি আছে দেখো,
আমি দাগ দিয়ে দিতেছি। মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি কি আছে খেয়াল করো, একটু বলো তো কি কি আছে। পণ্য বিক্রয় আছে, কমিশন প্রাপ্তি আছে, আর কি আছে? আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই। তাহলে এখানে আসবে কি? পণ্য বিক্রয় আসবে। পণ্য বিক্রয় কত আছে? 2 লক্ষ টাকা, 2 লক্ষ। আচ্ছা, তারপর দেখো, তারপর কি আছে এখানে? কমিশন প্রাপ্তি আছে কত? গত বছর 5,000 টাকা। গত বছর 5,000 টাকা কি হবে? বাদ যাবে। তার মানে গত বছর 5,000 হলে এমনি কয় টাকা? 55,000। এ থেকে গত বছর 5,000 বাদ দিলাম, তো কত থাকে? 50,000। এন আর কিছু করতে পারেন, জাস্ট পরিমাণ চাইছে, তাই কত হয়? 2,50,000। শেষ। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। এখানে কি আর কিছু আছে? আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই। কারো সমস্যা থাকলে প্রশ্ন করো, দ্রুত প্রশ্ন করো। এরপরে খেয়াল করো, এরপর কি বলছে? মূলধন জাতীয় প্রাপ্তি আর আয়ের পরিমাণ। মূলধন জাতীয় প্রাপ্তি এবং কি আয়ের পরিমাণ। এখন মূলধন জাতীয় প্রাপ্তি আর আয় কি? প্রাপ্তি মানে পুরো টাকা, কি বলছিলাম? প্রাপ্তি মানে পুরো টাকা। আর মূলধন জাতীয় আয়ের মানে কি? আমি কোন জিনিস বিক্রি করছি, যে কয় টাকা বেশি বিক্রি করছি ওটা কি আমার জন্য আয়, যে কয় টাকা বেশি বিক্রি করছি এটা কি আমার জন্য আয়। তাহলে দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি এবং কি আয়। আরেকবার বলতেছি, মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি? প্রাপ্তি মানে কি? বিক্রি করে পুরো টাকাটা বলা কি? প্রাপ্তি। পুরো টাকা, সম্পূর্ণ টাকাটাকে কি বলা হবে? প্রাপ্তি। এবং আয় মানে কি? যে ক্রয় মূল্য থেকে কয় টাকা বেশি বিক্রি করলাম, মোট কথা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিয়ে বের করতে হবে। আচ্ছা, এখন দেখো কি করতে হবে, এখানে মূলধন জাতীয় আয় বের করতে হবে আর প্রাপ্তি বের করতে বলছে। আচ্ছা, দেখো মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি কোথায় কোথায় আছে? একটু একটু কমেন্ট করো তো, মূলধন জাতীয় প্রাপ্তিগুলো কোথায় কোথায় আছে একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। মূলধন জাতীয় প্রাপ্তি কোনটা কোনটা? দ্রুত কমেন্ট করো। এখানে খেয়াল করো, সরঞ্জাম বিক্রয়, এটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। সরঞ্জাম কি বিক্রয়, এটা কি? মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, আর কিছু আছে এরকম? না। তাহলে দেখো, সরঞ্জাম বিক্রয়, সরঞ্জাম বিক্রয়, সরঞ্জাম বিক্রয়। আচ্ছা, এখন দেখো সরঞ্জাম বিক্রয় কত আছে? 3,50,000, 3,50,000। আর কিছু না, এটা শেষ করে লেখো। এবার এবার কি বলছে যে আয়ের পরিমাণ। আয়ের পরিমাণ কেমনে বের করব? এই সরঞ্জামের বিক্রয় মূল্য থেকে তো বাদ দিতে হবে। সরঞ্জামের বিক্রয় মূল্য থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। সরঞ্জামের বিক্রয় মূল্য থেকে কি করতে হবে? বাদ দিতে হবে। আচ্ছা, তাহলে লেখো, মূলধন জাতীয় আয়। আচ্ছা, তাহলে প্রথমে এই সরঞ্জাম বিক্রয়টা আবার লেখো। সরঞ্জাম বিক্রয় কয় টাকা আছে? 3,50,000, 3 লক্ষ। আচ্ছা, এখন এই সরঞ্জামের বিক্রয় মূল্য থেকে কি বাদ দিবা? বিক্রয় মূল্য থেকে কি করবা? সরঞ্জামের ক্রয় মূল্য, মোট ক্রয় মূল্য কি দিবা? বাদ দিবা। এটাকে বলা হয় অর্জন মূল্য। এটাকে কি বলা হয়? অর্জন মূল্য। তাহলে লিখবা বাদ সরঞ্জামের অর্জন মূল্য, সরঞ্জামের অর্জন মূল্য। অর্জন মূল্য কি কি আছে? অর্জন মূল্য মানে কি? সরঞ্জাম কিনতে কত টাকা খরচ পড়ছে? সরঞ্জাম কিনতে খরচ পড়ছে 2 লাখ। সরঞ্জাম কিনতে খরচ পড়ছে কত? 2 লাখ। এখন এটা পরিবহন কত ছিল? 2,000, মানে কি 2,02,000। আচ্ছা, এইখানে আমি ওই যে বলছিলাম সরঞ্জাম মেরামত, এটা আসবে না। এটা লোকে যদি নতুন লেখা থাকতো তাহলে আসতো,
কিন্তু কিছু কিছু গাইডে নিয়ে আসছে, তুমি যদি নিয়েও করো কাটতে পারবে না, তুমি যদি নাও নাও কাটতে পারবে না। আচ্ছা তাহলে দেখো কি আছে, সরঞ্জাম ক্রয় আর কি সরঞ্জামের পরিবহন। সরঞ্জাম ক্রয় কত আছে, 2 লক্ষ। আচ্ছা আরেকটা কি আছে, পরিবহন। এখানে পরিবহন আছে কত, 2000। 2 লক্ষ 2000, 2 লক্ষ। আচ্ছা এখন 3,50,000 থেকে 2,02,000 বাদ দিলে কত থাকে, 1,48,000, 1,48,000। আচ্ছা এই যে মেরামত ব্যয়, এটা কি করছি, মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে করছি। আমি যদি মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে করি কোনো সমস্যা নাই। আর কিছু কিছু গাইডে দেখবে কি মূলধন জাতীয় মধ্যে করছে, এটাও সমস্যা হবে না আশা করি। আচ্ছা এই অঙ্কটা বুঝতে কার কার সমস্যা, কার কার সমস্যা, কার কার সমস্যা আছে একটু বলো তো। আচ্ছা কারো সমস্যা নাই, কারো সমস্যা নাই, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। এবার তারপরে খেয়াল করো, এই কুইজ চলে আসছে, কুইজ চলে আসছে, দ্রুত রেডি হও, দ্রুত রেডি হও। কে কার আগে উত্তর দিতে পারো, দেখো কি বলছে, লেনদেন সমূহকে কয় ভাগে ভাগ করা যায়, লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়, দেখবো কে কার আগে কমেন্ট করতে পারে। দ্রুত 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 কমেন্ট করো, লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়, লেনদেনকে কয় ভাগে ভাগ করা যায়। জীবনের মনে হয় সবগুলা ধাপেই আমাদের 2 ভাগ ভাগ করে, একটা ভালো আর একটা মন্দ। আমরা দেখছি জীবনের প্রত্যেকটা ধাপে ধাপে, ধরো কোনো কোচিং এ গেলা ভালো মন্দ ভাগ করে, কোনো ধরো একটা দাওয়াতে গেলা ভালোদের জন্য এক জায়গায়, মন্দদের জন্য আরেক জায়গায়, মানে জীবনে প্রত্যেকটা ক্ষণে ক্ষণে আমাদের মনে হয় 2 ভাগে ভাগ করে, তাই না। আচ্ছা যাই হোক, এখানে কি বলছে, লেনদেন সময়কে কয় ভাগে ভাগ করা যায়, লেনদেন সময়কে কয় ভাগে ভাগ করা যায়, 2 ভাগে। তো কয় ভাগে, 2 ভাগে। কি কি একদম শুরুতে পড়াইছিলাম, মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয়, মূলধন জাতীয় এবং কি মুনাফা জাতীয়। এক একজন কমেন্ট করছেন 3, না 3 হবে না, 3 হবে না, 3 হবে না। আচ্ছা খেয়াল করো, তার পরবর্তী প্রশ্ন, কে কার আগে উত্তর দিতে পারে। মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে, মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়েছে। দ্রুত দ্রুত কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো। আমাদের টেকনিক্যাল টিম তোমার উত্তরটা দেখতেছে, সবাই উত্তরটা দেখতেছে। আমরা খুব শীঘ্রই সঠিক উত্তরদাতাদের পুরস্কার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাস দেখে এবং সঠিক উত্তর দেয় তাদের জন্য আমরা পুরস্কারের ব্যবস্থা করবো ইনশাল্লাহ। আমরা কুরিয়ারের মাধ্যমে তো আমরা পুরস্কার পাঠিয়ে দেবো ইনশাল্লাহ। কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো, কে কোথা থেকে দেখতেছো একটু কমেন্ট করো। মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে। গুড, এক একজনের উত্তর দিচ্ছে 2 ভাগে। হ্যাঁ অবশ্যই, মূলধন জাতীয় লেনদেনকে কয় ভাগে ভাগ করা হয়, 2 ভাগে। একটা হচ্ছে কি প্রাপ্তি আয়, আর একটা হচ্ছে কি ব্যয়। মানে প্রাপ্তি আয় হচ্ছে এক সাইডে, আর কি ব্যয় হচ্ছে কি আরেক সাইডে। এই যে দেখো, যে প্রাপ্তি আয় আর কি ব্যয় এক সাইডে, তার মানে কয় ভাগ, একটা, দুইটা, 2 ভাগে ভাগ করা হয়েছে, কয় ভাগে, 2 ভাগে ভাগ করা হয়েছে। আচ্ছা এবার মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি, এগুলো আমি এই স্লাইডের মধ্যে পড়াইছিলাম, একটু দ্রুত 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 জানাও, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি, দ্রুত জানাও বাবুরা, বাবুরা দ্রুত জানাও, মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য কোনটি। আচ্ছা অনেকেই কমেন্ট করে ফেলছে, অলরেডি অনেকেই কমেন্ট করে ফেলছে যে মূলধন জাতীয় লেনদেনের বৈশিষ্ট্য হয়েছে কি, এটা দীর্ঘমেয়াদী। কোন মেয়াদী, দীর্ঘমেয়াদী। যারা যারা কমেন্ট করছে ধন্যবাদ, যারা যারা কমেন্ট করছে ধন্যবাদ। আচ্ছা তারপরে খেয়াল করো,
পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়লব্ধ অর্থ, মানে যন্ত্রপাতি বিক্রি করে টাকা পাইছি, যন্ত্রপাতি বিক্রি করে টাকা পাইছি, এটা কোন জাতীয়? যন্ত্রপাতি কোন জাতীয়? যন্ত্রপাতি কোন জাতীয়? মূলধন জাতীয়। যন্ত্রপাতি কোন জাতীয়? মূলধন জাতীয়। যন্ত্রপাতি মূলধন জাতীয়। আচ্ছা, এবার দেখো, এখন বিক্রি করে টাকা পাইছি না, বিক্রি করে কি পাইছি? টাকা পাইছি। টাকা পাইলে কি? প্রাপ্তি। টাকা পাইলে কি? প্রাপ্তি। টাকা পাইলে কি? প্রাপ্তি। তার মানে কি? মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। অনেকে কইতে স্যার এটা মূলধন জাতীয় আয় হলো না কেন? আয় মানে কি? বিক্রয় মূল্য আর ক্রয় মূল্যের পার্থক্য। এর যেহেতু কোনো কি নাই, এই যে বিক্রয় অর্থ আছে কিন্তু কোনো ক্রয় মূল্য আছে কিছু দেওয়া নাই, তার মানে কি? টাকাটা কি? টাকা পাইলে প্রাপ্তি। টাকা পাইলে কি? প্রাপ্তি। এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। ঠিক আছে। আচ্ছা, যদি অপশনে যদি প্রাপ্তি না থাকতো তাহলে কি মূলধন জাতীয় আয় দিতাম। এটা কোনোভাবেই কিন্তু মুনাফা জাতীয় না, কারণ কি? যন্ত্রপাতি তো আমাদের কি মূলধন জাতীয়, এগুলো অনিয়মিত। আচ্ছা, আচ্ছা, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তারপরে খেয়াল করো, নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? একটু কমেন্ট করো। আচ্ছা, মানুষের লক্ষ্য কি? আমাদের সকলের লক্ষ্য হলো ভালোভাবে শান্তিতে থাকা। এখন ভালোভাবে বা শান্তিতে থাকার জন্য কি করতে হবে? তোমার বেস ঠিক থাকতে হবে। ধরো একটা বিল্ডিং, একটা বিল্ডিং ধরো তুমি 10 তলা করবা, তুমি কি করলা? নিচের তলায় ধর রড ব্যবহার করলা না বাঁশ ব্যবহার করলা, করলে কি আমি দ্বিতীয় তলা থেকে আমি রড ব্যবহার করব, সিমেন্ট ব্যবহার করব অনেক দামি দামি, কিন্তু নিচতলা আমি বাঁশ দিব আর ধর নর্মালি আমি সিমেন্ট কম খাটিয়ে বালি দিব। এখন ওই 10 তলা বিল্ডিং কি কখন থামবে? মানে কোনো সময় কি থাকবে? কখনোই এই কি 10 তলা বিল্ডিং থাকবে না, পড়ে যাবে, কারণ তার ভিত্তি ঠিক নাই। এখন আমরা জীবনের পড়াশোনার ক্ষেত্রে, আমাদের জীবনের পড়াশোনার ক্ষেত্রে তোমাদের তো অনেক ক্লাস বাকি আছে, এখন ইন্টারমিডিয়েট বাকি আছে, এসএসসি তো বাকি আছে, এসএসসি বাকি, ইন্টারমিডিয়েট বাকি, অনার্স বাকি, মাস্টার্স বাকি, পিএইচডি বাকি, জীবনের পড়ালেখা তো শেষ নাই। যেমন ধর আমার ফ্রেন্ড হচ্ছে সোহান, ঢাকা ভার্সিটির 16তম হয়েছিল। তো সোহান একটা কথা বলে যে আমি তো পড়াশোনা করবো, মানে মৃত্যুর আগ পর্যন্ত আমি পড়াশোনা চালিয়ে যাব। ঠিক আছে। তো এখন আমি যেটা বুঝাতে চাইতেছি যে তুমি যদি এই এসএসসির সময় তুমি যদি ঠিক মতো না পড়াশোনা করো, তোমার বেসটা কিন্তু ওই যে 10 তলা বিল্ডিং এর নিচতলা কি বাঁশ দিয়ে তৈরি ওরকম হবে। তাই তোমার কি দরকার? তোমার দরকার এখন থেকে সুন্দরভাবে পড়াশোনা করা। অনেকে ভাবতে পারে স্যার আমি তো কমার্স নিছি, তোমরা জানলে অবাক হবে যে এবছর ঢাকা ভার্সিটিতে 25তম হয়েছে কমার্স থেকে। আমার ছাত্রী, আমার প্রতিষ্ঠানের ছাত্রী আফরোজা আক্তার, এবং তার বোন কি রাজশাহী ইউনিভার্সিটির চান্স পেয়েছে। তুমি সায়েন্স হও, কমার্স হও, আর্টস হও, কোনো ফ্যাক্ট না। ওই যে সোহানের বোন কি করছে জানো? ও আর্টস থেকে পড়াশোনা করে ঢাকা ভার্সিটিতে খুব ভালো একটা রেজাল্ট করছে, এবং ঢাকা ভার্সিটিতে বর্তমানে ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করতেছে। কথা বলছো? তুমি আর্টস হও, কমার্স হও, যাই হও, আর্টস থেকে কিন্তু চান্স পাই, কিন্তু কেমনে যেন ম্যানেজমেন্টে চান্স পাইছে। এটা ব্যাপারটা অবাক করার মতো। তুমি যেভাবে হোক, আর্টস হোক, কমার্স হোক, সায়েন্স হোক, তোমার কি পড়াশোনাটা চালিয়ে যেতে হবে। কথা বলছো? তোমার পড়াশোনা চালিয়ে যেতে হবে। আমৃত্যু পড়াশোনা করার শপথ গ্রহণ করতে হবে। আচ্ছা, যাই হোক, খেয়াল করো যে নিচের কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? অনেকে সঠিক উত্তর কি কমেন্ট করেছো, সঠিক উত্তর কমেন্ট করেছো, হ্যাঁ ধন্যবাদ। নিচে কোনটি মূলধন জাতীয় প্রাপ্তি? মূলধন জাতীয় প্রাপ্তি মানে কি? আমাদের কি হবে? অনিয়মিত পণ্য বিক্রয় তো কখনোই হবে না, এটা নিয়মিত, এটা হবে না। বিনিয়োগের সুদ কি? নিয়মিত, এটা মুনাফা জাতীয়। আচ্ছা, শেয়ারে বিনিয়োগের লভ্যাংশ, আর এই দুটোর মধ্যে অনেক কনফিউশন। এখানে দেখো, শেয়ারে বিনিয়োগ করছে, আমি এক জায়গায় বিনিয়োগ করছি শেয়ারের টাকা, ওইখান থেকে লাভের অংশটাকে আমরা নিয়মিতই পাই, এটা কি মুনাফা জাতীয়। কিন্তু পুরনো কম্পিউটার বিক্রয়, কম্পিউটার কিন্তু আমরা নিয়মিত বিক্রি করি না, এটা অনিয়মিত, তার মানে এটা কি মূলধন জাতীয়, এবং বিক্রয় থেকে টাকা পাইছি তাই কি এটা মূলধন জাতীয় প্রাপ্তি, এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, তারপরে আমরা আবার চলে আসছি সৃজনশীল। আচ্ছা, সৃজনশীল গুলো আমরা সলভ করে দিব, আমরা একটু শর্টকাটে করতে চেষ্টা করব। খেয়াল করো কথা কি বলছে? বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ। তোমরা তারিখ কমেন্ট করো, কোনটা কোনটা কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে, তারিখ কমেন্ট করো। তারিখ কমেন্ট করো, কোনটা কোনটা কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় হবে, তারিখগুলো কমেন্ট করো। বিলম্বিত কি বলছিলাম? গবেষণা, স্থানান্তর, আমাদের প্রাথমিক খরচ। তারপরে কি কমেন্ট করছে, কি লিখছিলাম কত? আর এটা হচ্ছে বিজ্ঞাপনের জন্য একের অধিক বছরের জন্য টাকা প্রদান। এখানে কি নতুন মেশিন হবে না, সংস্থাপন হবে না, রংপুর হতে ব্যবসায়ী স্থানান্তর। এই যে লেখো, এই যে দেখা যায় বিলম্বিত মুনাফা দেখা যায়, এই যে দেখো স্থানান্তর লেখা আছে, কি লেখা আছে?
স্থানান্তর লেখা আছে। তো স্থানান্তর তার মানে কি এটা বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। কয় টাকা? 30,000 টাকা। এটা কি ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর, ব্যবসায় স্থানান্তর। আচ্ছা এবার দেখো ব্যবসায় স্থানান্তর কত টাকা? 30,000 টাকা। কত তারিখ? মে মাসের 4 তারিখ 2023 সাল। 2023 সাল মে মাসের 4 তারিখ। আচ্ছা তারপরে কি? মেরামত আসবে না, বিদ্যুৎ বিল আসবে না, পুরাতন কম্পিউটার আসবে না, বৈদ্যুতিক যন্ত্রপাতি আসবে না, এই যে বিজ্ঞাপন আসবে, বিজ্ঞাপন আসবে। বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন, বিলম্বিত বিজ্ঞাপন। আচ্ছা এখন বিলম্বিত বিজ্ঞাপন কয় টাকা হবে? কমেন্ট করে ফেলো। 24 তারিখ বিলম্বিত বিজ্ঞাপন হবে কত? আমাদের এখানে 36,000 আছে না? 36,000 কয় বছর জন্য? 3 বছর জন্য। এখন 36,000 যদি আমরা 3 বছর জন্য হয়, 1 বছরটা কি মুনাফা জাতীয় ব্যয় আর 2 বছরটা কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। এখন 36,000 3 বছর জন্য 3 দা ভাগ দিলে কত নামে? আমাদের 12,000। 12,000 কি মুনাফা জাতীয় ব্যয় আর 12,000 বাদ দিলে 24,000, অথবা 2 দিয়ে গুণ দিলে কত হয়? 24,000। এই 24,000 হবে কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়, মানে বিলম্বিত বিজ্ঞাপন কত আছে আমাদের এখানে? 24,000। আরেকবার যদি বুঝি বিজ্ঞাপনের জন্য আমরা টাকা দিচ্ছি কয় বছর জন্য? 3 বছর জন্য। 1 বছরটা মুনাফা জাতীয় ব্যয়, 2 বছরটা কি মূলধন জাতীয় আমাদের বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 36,000 3 দা ভাগ দিলে 12,000, এখন 12,000 কি 1 বছর জন্য, এখন 2 বছর 2টা গুণ দিবা, 12 দ্বিগুণ 24,000। 24,000 কি আমাদের বিলম্বিত বিজ্ঞাপন খরচ। এখন এই দুটো যদি যোগ দিই তাহলে কত হবে? 24,000 আর 30,000 54,000। 54,000 একজন 50,000। আচ্ছা 54,000 টাকা, 54,000 টাকা। ওকে আচ্ছা একটু কমেন্ট গুলো যদি একটু পড়ি। সবাই দ্রুত দেখো খ নাম্বার প্রশ্নটা দেখো, খ নাম্বার প্রশ্নটা সবাই দেখো। আশা করি এটা বুঝতে পারছো। এবার পরবর্তী প্রশ্নটা দেখো কি বলছে? মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয়। আমি লিখে দিছিলাম মূলধন জাতীয় ব্যয় কয়টা? একটা লিখে দিছিলাম, যে হয় স্থায়ী সম্পদ লেখা থাকবে অথবা স্থায়ী সম্পদ ক্রয় লেখা থাকবে। কি লেখা থাকবে? স্থায়ী সম্পদ বা স্থায়ী সম্পদ ক্রয়। কোথায় কোথায় আছে দেখো, এই যে নতুন মেশিন ক্রয়, এটা কি মূলধন জাতীয় ব্যয়। এখন আমি কি বলছিলাম? কোন সম্পদ কিনলে সম্পদের লগে যত ব্যয় আছে সবগুলো কি মূলধন জাতীয় ব্যয়, মানে কি ওটা প্রতিষ্ঠানে বসানো পর্যন্ত যত ব্যয় সবই কি মূলধন জাতীয় ব্যয়। নতুন মেশিনের সংস্থাপনও কিন্তু মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা এরপর দেখো নতুন কৃত, এই যে লেখা আছে নতুন কৃত মেশিন মেরামত, এটা আমি বুঝাইছিলাম যে নতুন লেখা থাকলে কি এটাও কি মূলধন জাতীয় ব্যয়, এটাও কি মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা বিদ্যুৎ বিল কি মুনাফা জাতীয়। পুরাতন কম্পিউটার মেরামত, এই যে শুধু মেরামত, তার মানে শুধু মেরামত কি মুনাফা জাতীয়। বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এই যে এইগুলো কি স্থায়ী সম্পদ না? বৈদ্যুতিক যন্ত্রপাতি, বৈদ্যুতিক যত যন্ত্রপাতি আছে সবই কি স্থায়ী সম্পদ, এগুলো কি আমাদের মূলধন জাতীয় ব্যয়। আচ্ছা বিজ্ঞাপন কি আর আসতেছে না, তার মানে কি এই 4টে এন্ট্রি নিয়ে গেলেই হবে, 4টে এন্ট্রি নিয়ে গেলেই হবে। আমার কি আর করাই দেওয়া লাগবে না? বুঝতে পারছো? দেখো তো আমার কি আর করাই দিতে হবে না? বুঝতে পারছো? একটু কমেন্ট করো। এই যে আমি দাগ দিয়ে দিছি, এই 4টে নিবা, এই 4টে নিবা, কোনো ভেজাল নাই, জাস্ট 4টে টাকা নিয়ে গেলেই হবে। দেখো তো বুঝতে পারছো কিনা, পারবা কিনা? এই 4টে টাকা যোগ দিলে হবে কত? 1,08,000, 14,000, 14,000 আর কত? 1,54,000 হবে। আই থিঙ্ক 1,54,000 হবে। আরেকবার 1,28,000 কত? 14, 14 আর কত? 40, 1,54,000 হবে। যারা যারা দেখতেছো ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা এটা কি আশা করি আর করে দেওয়া লাগবে না। আমি দাগ দিয়েছি, এন্ট্রিগুলো দাগ দিয়ে দিছি। তারপরে কি বলছে? এই যে এই প্রশ্নটা, 1 তারিখে কৃত মেশিন 1,24,000 টাকায় বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি কয় টাকা আর মূলধন জাতীয় আয় কয় টাকা। আমি এটাকে বলবো এটা 100 কোটি% শিওর আসবে, 100 কোটি% শিওর আসবে। আজিজুল স্যারের কসম, আজিজুল স্যারের কসম, আজিজুল স্যারের কসম, এটা আসবেই।
এটা আসবে আসবে আসবে, 100 কোটি% শিওর আসবে। আচ্ছা, এটা যদি না আসে, শাকিল স্যার একটা জিনিস খায়, এটা আসবেই। আচ্ছা, 100 কোটি% শিওর আসবে। এটা কত? 100 কোটি% শিওর আসবে, 100 কোটি% শিওর। আমি একটু লিখে দেই, 100 কোটি%। 100 কোটি% শিওর আসবেই, প্রশ্ন ফাঁস, এটা আসবেই। আচ্ছা, খেয়াল করো কি বলছে, যে 1 তারিখে কিতো মেশিন 1,24,000 টাকা বিক্রি করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি কয় টাকা? মূলধন জাতীয় প্রাপ্তি কয় টাকা? মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, মূলধন জাতীয় প্রাপ্তি একটু আগে যে অঙ্কটা করেছিলাম সেম টু সেম অঙ্ক। আচ্ছা, আমরা আবার লিখি, মূলধন জাতীয় প্রাপ্তি। এখন মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, এর মূলধন জাতীয় প্রাপ্তি কি 1 তারিখে কি মেশিন, মানে 1 তারিখে যে মেশিনটা কিনছিলাম ওই মেশিনটা বিক্রি করবো 1,24,000। তার মানে কি আমরা স্থায়ী সম্পদ বিক্রি করলে যে টাকা পাই পুরো টাকাটা কি বলা হয়? মূলধন জাতীয় প্রাপ্তি। তার মানে কি স্থায়ী সম্পদ কি আছে? বিক্রয়। কি বিক্রয়? স্থায়ী সম্পদ বলতে এখানে মেশিন নামে আছে। এখানে স্থায়ী সম্পদ কিন্তু ডাইরেক্ট স্থায়ী সম্পদ থাকবে না, এগুলা মানে মিনিং থাকবে। স্থায়ী সম্পদ কি? কোন স্থায়ী সম্পদটা? দালান কোটা না মেশিন নাকি কি আসবাবপত্র না যন্ত্রপাতি না অফিস সরঞ্জাম, কোনটা? এটা লেখা থাকবে। আচ্ছা দেখো, এখানে লেখা আছে কি মেশিন, তো লিখবো মেশিন বিক্রয়, মেশিন বিক্রয়। মেশিন বিক্রয়, মেশিন বিক্রয় কয় টাকা আছে? 1,24,000 টাকা টাকা টাকা। বন্ধুরা যারা মাকে ভালোবাসো লাইকটা শেয়ার দাও, আর যারা এই লাইভটা শেয়ার দিবে না তারা আজকে গোসল করে নাই। এই লাইভটা যারা শেয়ার দিবে না তারা আজকে গোসল করে নাই। এবার খেয়াল করে কি বলছে, মূলধন জাতীয় আয় চাইছে। কি চাইছে? মূলধন জাতীয় আয়। এখন মূলধন জাতীয় যদি আয় বের করতে হয় তাহলে কিভাবে বের করে? আচ্ছা, এখানে কয়টা প্রশ্ন করছে? প্রথম প্রশ্ন কি মূলধন জাতীয় প্রাপ্তি, তার মানে কি মূলধন জাতীয় প্রাপ্তি শেষ। এরপরের প্রশ্ন কি বলছে? মূলধন জাতীয় আয়। মূলধন জাতীয় আয় কেমনে বের করে? ওই যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিতে হবে। বিক্রয় মূল্য থেকে কি বাদ দিতে হবে? ক্রয় মূল্য। আচ্ছা, আচ্ছা, মূলধন জাতীয় আয় বের করতে আগে কি করতে হবে? মেশিন বিক্রয়ের টাকাটা লিখতে হবে। আগে কি লিখতে হবে? মেশিন বিক্রয়ের টাকাটা লিখতে হবে। মেশিন বিক্রি করছে কত? 1,24,000, 1,24,000। আচ্ছা, এখন এটা থেকে কি বাদ দিবা? মেশিনের অর্জন মূল্য বাদ, মেশিনের অর্জন মূল্য বাদ, মেশিনের অর্জন মূল্য, মেশিনের অর্জন মূল্য। মেশিনের অর্জন মূল্য কি কি আছে দেখো তো। এই মেশিনটা কিনতে কি কি লাগছে? প্রথমে মেশিনে কিনছিলাম, তারপরে সে কি করছি আমরা? সংস্থাপন করছি, এবং মেশিনটা আবার একটু মেরামত করছি। এই মেশিন নিয়ে আর কোনো কাজ আছে কিনা দেখো তো। এই মেশিনের সাথে কি আর কোনো কাজ আছে কিনা? মেশিন নিয়ে আর কোনো কাজ আছে? বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় করছে, এটা তো আলাদা। আমাদের 1 তারিখ নিয়ে কাজ করতে বলছি, যে 1 তারিখের কিতু মেশিন এত টাকা বিক্রি করলে প্রাপ্তি কয় টাকা, আর কয় টাকা, আর আয় কয় টাকা। এখানে এই তিনটা বাদ আর কিছু নাই। তাই প্রথমে লেখো মেশিন ক্রয়, মেশিন ক্রয়। মেশিন ক্রয় কয় টাকা আছে? মেশিন ক্রয় আছে কত? 1,00,000। কত? 1,00,000, 1,00,000, 1,00,000। আচ্ছা, এবার খেয়াল করো, মেশিন করে গেল, তারপর কি? সংস্থাপন ব্যয়। সংস্থাপন, সংস্থাপন, সংস্থাপন কয় টাকা? 8,000, 8,000, 8,000। আচ্ছা, তারপরে কি? নতুন মেশিন মেরামত, মেশিন, নতুন মেশিন মেরামত, নতুন মেশিন মেরামত, মেরামত। কারো বন্ধু কেরামত থাকলে তার সবাই মেরামতই বলে। নতুন মেশিন মেরামত কয় টাকা আছে? 6,000। কয় হাজার? 6,000। এখানে যদি আমরা যোগ করি কত হবে? 8 কত? 14, 1 লাখ কত হয়? 1,14,000, 1,14,000 টাকা টাকা টাকা। এই টাকা যদি আমার পকেটে থাকতো রে ভাই, রে ভাই। আচ্ছা, তোমরা বলো, এখন যদি 1,14,000 টাকা তোমার কাছে থাকতো তাহলে তোমরা কি করতা? তোমাদের নিজস্ব মতামত জানতে চাই। তোমরা বলো তো, এখন যদি তোমাদের কাছে 1,14,000 টাকা থাকতো তাহলে কি করতা?
আচ্ছা, এখন বিয়োগ করলে কত রইলো? 10,000, 10,000, 10,000। এই যে 10,000 টাকা, এটার নাম কি? মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। একটু কমেন্টে জানাতো কি বুঝতে পারছো নাকি বুঝো নাই। সবাই একটু দেখো তো বুঝতে পারছো নাকি বুঝো নাই। জি স্যার, বুঝছি, পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ। আচ্ছা, আমি কি বলছি, এই প্রশ্নটা আসবে, 100 কোটি% শিওর আসবে, আসবে মানে আসবেই। তারপরে খেয়াল করো, আবার চলে আসছি এমসিকিউতে, আবার চলে আসছি। রেডি 1 to 4, রেডি 1 to 4, সবাই রেডি হও। কে কার আগে উত্তর দিতে পারে দেখবো, কে কার আগে উত্তর দিতে পারে, কে কার আগে উত্তর দিতে পারে। এখানে অনেকেই দেখতেছে, সাদিয়া সুলতানা, নাফিসা, রাইসা মাই ফেভারিট, তারপরে কে, সিরাজুল স্যার আছে, রিয়াদ আছে মাই ফেভারিট রিয়াদ, এশকে তামিম আছে, এশকে তামিম। আচ্ছা, দ্রুত উত্তর দাও, দ্রুত উত্তর দাও। কি বলছে দেখো, ব্যবসায়ের জন্য ঋণ গ্রহণ, ঋণ গ্রহণ কোন জাতীয়? আমি লিখে দিছিলাম ঋণ গ্রহণ কোন জাতীয়, ঋণ গ্রহণ কোন জাতীয়, ঋণ গ্রহণ কোন জাতীয়, আমি লিখে দিছিলাম। এই যে দেখো, যে ঋণ গ্রহণ মূলধন জাতীয় প্রাপ্তি। তোমার যেই বেসিক দিছি রে ভাই, তোমার যেই বেসিক দিছি রে ভাই, এই বেসিকের বাইরে আর কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নাই, 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 নাই। আচ্ছা, দ্রুত কমেন্ট করে ফেলো, দ্রুত দ্রুত। ব্যবসার জন্য ঋণ গ্রহণ কি পেলাম? মূলধন জাতীয়। এন্ড মূলধন জাতীয় কি? প্রাপ্তি। মূলধন জাতীয় কি? প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা, সবাই কমেন্ট করছে ক। হ্যাঁ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এরপরে, বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়? বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়? মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়? বিদ্যালয়ের মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়? এটা কমেন্ট কর সবাই। মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়? মাঠ উন্নয়ন কোন জাতীয় ব্যয়? এটা তো কখনোই কি উন্নয়ন ব্যয় তো কখনোই হবে না, এবং বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় কখনোই হবে না। তাই এটা কি মূলধন জাতীয় ব্যয় নাকি মুনাফা জাতীয় ব্যয়? সাধারণত মাঠ উন্নয়ন কিন্তু অনিয়মিত, এবার বুঝে নাও। মাঠ উন্নয়ন কিন্তু আমরা অনিয়মিত ভাবে করি, এবার বুঝে নাও কোনটা হবে। মাঠ উন্নয়ন একবারই করি আমরা। কোন জাতীয় এটা? মূলধন জাতীয় ব্যয়। কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। কোন জাতীয় ব্যয়? মূলধন জাতীয় ব্যয়। এই শরীরে শক্তি আনো, শক্তি আনো। ঘুমাই ঘুমাই যাও কেন? কেমন যেন মনে হয় যে ঘুমাই গেছো, ঘুমাই গেছো এরকম। একজন এসএসসি পরীক্ষার্থীর এখন উচিত, এখন একজন এসএসসি পরীক্ষার্থীর উচিত লিস্ট রাত 12টা পর্যন্ত পড়া এবং সকাল 6টায়, 6 ঘন্টা বেশি ঘুমানো উচিত না। হারাম, হারাম। 6 ঘন্টার বেশি ঘুমানো হারাম। তার মানে কি ঘুমাবো না, বাকি সময় কি মোবাইল দেখো? না, মোবাইল ধরো হারাম। তোমার লিস্ট স্কুল তো নাই, কোচিং হয়তো বা থাকতে পারে, সবকিছু মিলিয়ে তোমার কমপক্ষে 16 ঘন্টা বই সামনে থাকতে হবে। সবকিছু মিলিয়ে 16 ঘন্টা লিস্ট বই সামনে থাকতে হবে, তাহলে তুমি ভালো একটা রেজাল্ট করতে পারো ইনশাআল্লাহ তাআলা। তারপর কি দেখো কি বলছে, কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠানের জন্য কম্পিউটার বিক্রয় তথ্য কি? সাধারণত কম্পিউটার বিক্রয় করার টাকা কি? মূলধন জাতীয়। কম্পিউটার সাধারণত বিক্রি করে না, তাই মূলধন জাতীয়। কিন্তু এখানে কি বলছে, যে কম্পিউটার ক্রয় বিক্রয়কারী প্রতিষ্ঠান মানে যারা কম্পিউটার ক্রয় বেচা কিনাই করে, যারা যেটা বেচা কিনা করে এটা তাদের জন্য কি? মুনাফা জাতীয়। এটা কি তাদের জন্য কি জাতীয়? মুনাফা জাতীয়। আচ্ছা, তো কম্পিউটার বিক্রয়কারী প্রতিষ্ঠান বিক্রয়, কম্পিউটার বিক্রয় তথ্য কি? মুনাফা জাতীয়। আর মুনাফা জাতীয় কি? টাকা পাইছি না, তার মানে কি প্রাপ্তি। মুনাফা জাতীয় প্রাপ্তি আছে না, তার মানে কি আছে? মুনাফা জাতীয় আয় আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যেহেতু তারা কম্পিউটার বেচা কিনা করে, তাই তাদের জন্য কি? মুনাফা জাতীয় আয়। আচ্ছা, আমি এখানে কিন্তু কোনটা কোন ভরে আসছে সবকিছু লিখে দিছি।
এবার বৈদ্যুতিক খরচ পরিশোধ কত? 12,000 টাকা, যার মধ্যে নতুন কেবল ক্রয় আছে কত? 9,500। মানে কি এই 12,000-এর মধ্যে কি 9,000 টাকা কি নতুন বৈদ্যুতিক কেবল ক্রয় কত আছে? 9,500 টাকা। বৈদ্যুতিক খরচ কি কোন জাতীয়? মুনাফা জাতীয়। এটা কোন জাতীয়? মুনাফা জাতীয়। এটা কোন জাতীয়? মুনাফা জাতীয়। আচ্ছা, এখন কিন্তু এটার মধ্যে যে কেবল ক্রয় নতুন, যেহেতু কইছে নতুন বৈদ্যুতিক কেবল ক্রয়, এই কেবল ক্রয় এটা কোন জাতীয়? এটা হচ্ছে মূলধন জাতীয়। কোন জাতীয়? মূলধন জাতীয়। আচ্ছা, এখন দেখো, এবং কেবলের পরিবহন আবার 500, কেবল পরিবহন করতে 500 টাকা লাগছে, এটাও কি মূলধন জাতীয়? এটা কি মূলধন জাতীয়। আচ্ছা, মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা? মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা? তাহলে আমাদের প্রথম মুনাফা জাতীয় ব্যয় আসলে কয় টাকা? 12,000 টাকা। কয় টাকা? 12,000 টাকা। এই 12,000 টাকা থেকে তুমি কি করবা? 9,500 বাদ দিবা প্রথমে। কয় টাকা বাদ দিবা? 9,500। তারপর দেখো আবার কি পরিবহন কয় টাকা গেছে? 500। তার মানে কি মুনাফা জাতীয় ব্যয় এটা থেকে মূলধন জাতীয় ব্যয়টা পুরোটা বাদ দিবা, যেহেতু এটা মধ্যে ঢুকে নিয়ে আছে। তার মানে বাকি রইল কয় টাকা? 2,000 টাকা। 2,000 টাকা। বুঝতে পারছো আশা করি। এরপরে খেয়াল করে কি বলছে? বেঙ্গল ট্রেডার্স ভাড়া বাবদ 70,000 টাকা প্রদান করে। কয় টাকা প্রদান করে? 70,000 টাকা প্রদান করে। 70,000 টাকা, যার মতো 10,000 টাকা পূর্ববর্তী বছরে। আমরা জানি পূর্ববর্তী বছর আর পরবর্তী বছর কি দিতে হয়? বাদ দিতে হয়। এবং 15,000 টাকা পরবর্তী বছরে, মানে আগের পরবর্তী বছরে, আগামী বছরে। এক্ষেত্রে মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা? আচ্ছা, আগে বলতো এখানে প্রাপ্তি কয় টাকা বা প্রদান কয় টাকা? এনে প্রদান কয় টাকা? এখানে প্রদান কয় টাকা? এর প্রদান হয়েছে কি পুরা টাকাটাই প্রদান, কিন্তু চাইছে কি ব্যয়। ব্যয় হলে কি করবে? এখানে আছে কত? 70,000 টাকা। টাকা টাকা। এখন 70,000 টাকার মধ্যে 10,000 টাকা পূর্ববর্তী বছরে 10,000 টাকা দিলাম বাদ, ওরে বাদ দিয়ে দিলাম। তারপর কত? 15,000 টাকা আগামী বছরে, ওরেও বাদ দিন। কারণ কি আমাদের গত বছরের আয় ব্যয় এই বছর আইবো না, আবার আগামী বছর কোন আয় ব্যয় কি এই বছর আসবে না, এই বছরেরটা এই বছরে। তো এখানে কত বলে? আমাদের 60,000 থেকে আমাদের 15,000 গেলে কত থেকে আমাদের? 45,000 টাকা। আচ্ছা, তারপরে কি বলছে দেখো। ও, আমরা আবার সৃজনশীলে চলে আসছি। আমরা সৃজনশীলে চলে আসছি। আচ্ছা, একটু কি রে ভাই? আচ্ছা, এমনি দেখি না, একটু কষ্ট হবে। আমরা একটু দেখি যে আচ্ছা, দেখো কি বলছে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ। কার পরিমাণ? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ চাইছে। মূলধন জাতীয় ব্যয়। এখন মূলধন জাতীয় ব্যয় কোনগুলা? মূলধন জাতীয় ব্যয় বলছিলাম যে দুইটা। একটা হচ্ছে কি স্থায়ী সম্পদ ক্রয় অথবা স্থায়ী সম্পদ ক্রয় বা স্থায়ী সম্পদ। এখানে স্থায়ী সম্পদ ক্রয় কোনগুলো আছে? স্থায়ী সম্পদ ক্রয় কোনগুলো আছে? এই যে বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয়, এটা কি মূলধন জাতীয়? আচ্ছা, তারপর দেখো মূলধন জাতীয় কি চাইছে? ব্যয় চাইছে কিন্তু। আচ্ছা, টাকা যাবে। ব্যবসার জন্য আলমারি ক্রয় মূলধন জাতীয় ব্যয়। আর কি? আর কিছু আছে না? আর কিছু নাই। মূলধন বিনিয়োগ হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি। পণ্য ক্রয় মুনাফা জাতীয়। বাট্টা প্রাপ্তি কি মুনাফা জাতীয়। তারপর কি বিনিয়োগ সাথে আর কিছু নাই। নাই নাই নাই, শেষ। তার মানে কত হবে? এখানে হবে 4 লক্ষ টাকা। এখানে হবে কত? 75,000 টাকা। এই দুইটা যোগ করলে 4,75,000 কি হবে আমাদের মূলধন জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটার খতে কি বলছে দেখো। মুনাফা জাতীয় আয় আর ব্যয়ের পরিমাণ। মুনাফা জাতীয় আয় আর কি চাইছে? ব্যয়। মুনাফা জাতীয় কি চাইছে? আয় এবং ব্যয়। মুনাফা জাতীয় যদি আয় আর ব্যয় যদি চায়, আচ্ছা, মুনাফা জাতীয় আয় আর ব্যয় চাইলে কি করতে হবে? দেখো মুনাফা জাতীয় আয় কি কি আছে, আমি একটু কালারিং কলম দিয়ে আমি দাগাই দিই তোমাদের।
আগে আয়গুলো যদি দেখাই, এখানে দেখো বাট্টা প্রাপ্তি কি আয়, বাট্টা প্রাপ্তি কি আয়। এরপরে খেয়াল করো, তারপর কি আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি, এটা কি আয়, বিনিয়োগের সুদ প্রাপ্তি এটা কি আয়। এই বিনিয়োগের সুদ এটা কতখানি আইব, অর্ধেক আসবে। আচ্ছা এবার দেখো ব্যবসার জন্য আলমারি করে আমদানি শুল্ক করবো না, ব্যাংক থেকে ঋণ গ্রহণ করবো না, পণ্য বিক্রয় কি মুনাফা জাতীয় আয়। আচ্ছা এবার খেয়াল করো শিক্ষানবিশ সেলামি কি মুনাফা জাতীয় আয়। তারপর কি পুরাতন যন্ত্রপাতি, আর কিছু নাই। আয় পেলাম কয়টা, চারটা, চারটা আয় পাইছি। কয়টা আয় পাইছি, বাট্টা প্রাপ্তি, বিনিয়োগের সুদ প্রাপ্তি, তারপর হচ্ছে কি আমাদের পণ্য বিক্রয়, শিক্ষানবিশ সেলামি। এখন এই দুটার ক্ষেত্রে কি 50% টাকা বাদ দিবা। যেমন ধরো এখানে 50,000 টাকা আছে না, এখানে 50,000 টাকা থাকলে 50% নিবা আর 50% বাদ দিবা, মানে 25,000 বাদ দিবা। আমি যদি একটু করাই দেই, আগে কি লাগবে, কি চাইছে মুনাফা জাতীয় আয়, তাহলে লাগবে মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। আচ্ছা মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি আছে, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি আছে কত, 5,000, 5,000, 5,000। আচ্ছা তারপরে কি আছে বিনিয়োগের সুদ প্রাপ্তি, তাহলে দেখো বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ, বিনিয়োগের সুদ। এন্ড বিনিয়োগের সুদ আছে কত, বিনিয়োগের সুদ আছে 25 সালে 50%, 50,000 টাকার কত পার্সেন্ট, এমনি আসল কত 50,000। আচ্ছা এর মধ্যে কি 25 সালে 50%, 25 সাল মানে কি এটা চলতেছে কি 24 সাল, তার মানে 25 সাল মানে অগ্রিম, অগ্রিম 50%, তো 50,000 টাকার 25% কত হয় 25,000। এই 25,000 কি দিবা, বাদ দিবা, 25,000 কি দিবা, বাদ দিবা। আচ্ছা তা 25,000 বাদ দিলে কত থাকে 25,000। তো এভাবে বাকিগুলো নিয়ে দেবা। যেমন এটার ক্ষেত্রে শিক্ষানবিশ সেলামি 1 লাখ লাগবা, 70% টাকা মানে কি 70,000 টাকা বাদ দিয়ে 30,000 টাকা নিবা। আশা করি বুঝতে পারছো। এবার দেখো মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়গুলো আমি যদি একটু অন্য কালার করি, মুনাফা জাতীয় ব্যয়গুলো কি কি আছে, এই যে দেখো পণ্য বিক্রয় কি মুনাফা জাতীয় ব্যয়, পণ্য বিক্রয় কি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা তারপর দেখো আমাদের কি কি আছে এখানে, তারপর দেখো মুনাফা জাতীয় ব্যয়, বৈদ্যুতিক যন্ত্রপাতি ক্রয় কিন্তু এটা কি মূলধন জাতীয় ব্যয়, এখানে নাই। আমদানি শুল্ক আছে, আমদানি শুল্ক, আমদানি শুল্ক কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা ঋণ গ্রহণ আইব না, বিমা আইব, বিমা কি মুনাফা জাতীয় ব্যয়, বিমা কি মুনাফা জাতীয় ব্যয়। এই যে বিমা, বিমা কি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা তারপর কি আছে ঋণের সুদ, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা একটু দাগ দিয়ে দেই, একটু দাগ দিয়ে দেই, একটু দাগ দিয়ে দেই। এখানে মুনাফা জাতীয় ব্যয় কি কি আছে, পণ্য বিক্রয়, তারপরে কি আছে আমদানি শুল্ক কি মুনাফা জাতীয় ব্যয়। কারণ কি এগুলো সবই কি মুনাফা জাতীয়, নিয়মিত, এগুলো কি নিয়মিত, এগুলো কি নিয়মিত, পণ্য করে কি নিয়মিত ব্যয়, আমদানি শুল্ক কি নিয়মিত ব্যয়। আচ্ছা এরপর দেখো এখানে আছে কি বিমা, বিমার টাকাটা কেমনে কাজ করবা, 24 সালের 5,000 টাকা। এইখানে কাহিনী আছে একটু দেখো, এর 7,500 টাকা আমরা হিসাব করতেছি কোন সালের, আমরা হিসাব করতেছি 2024 সালের। তার মানে এটা কই দিছে 24 সালে 5,000, তার মানে কি তুমি 24 সালের 5,000 টাকাই নিবা, এই 5,000 এর মধ্যে কোনো ভেজাল নাই, এটাও তুমি উঠাইবেই না। আচ্ছা আর এটা আছে কি ঋণের সুদ, এগুলো কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। আশা করি বুঝতে পারছো, এটা আমার করানো লাগবে না। আচ্ছা এরপরের পদ্ধতিতে কি বলছে দেখো, মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় প্রাপ্তি কয় টাকা আর মুনাফা মূলধন জাতীয় প্রাপ্তি কয় টাকা এবং কি মুনাফা জাতীয় প্রাপ্তি কয় টাকা, এগুলোর মোট পরিমাণ চাইছে। আচ্ছা আচ্ছা এখন খেয়াল করো এখানে মূলধন জাতীয় প্রাপ্তি কি কি, মূলধন জাতীয় প্রাপ্তি কি কি, মূলধন জাতীয় প্রাপ্তি ব্যবসায় কি মূলধনটা কি মূলধন জাতীয় প্রাপ্তি, তাই তো মূলধন বিনিয়োগটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তি কয়টা বলছিলাম, 3টা। কি কি কত, স্থায়ী সম্পদ বিক্রয়, মূলধন, ঋণ গ্রহণ। আচ্ছা পণ্য ক্রয় না, বাট্টাইব না, যন্ত্রপাতি ক্রয় না। আচ্ছা এবার দেখো বিনিয়োগের সুদ প্রাপ্ত হইব না, আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা, স্থায়ী সম্পদ বিক্রয় কি মূলধন জাতীয় প্রাপ্তি, ওটার কি মুনাফাটাও কি প্রাপ্তি, মুনাফাটা কি আয় এবং প্রাপ্তি, কারণ যেহেতু পাইছি না তাই আয়ও এবং কি প্রাপ্তি। আচ্ছা এরপর খেয়াল করো
আসবাবপত্র বিক্রয়জনিত মুনাফা গেল। এই যে ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ। আর কি আছে, আর কি আছে, স্থায়ী সম্পদ বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। এই সাইডটা কি আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। মূলধন জাতীয় প্রাপ্তি আমি একটু লিখে দেই, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি, মূলধন জাতীয় প্রাপ্তি। আজকে মনে হয় আজিল স্যারের সাথে আমার একটা শত্রুতা আছে। এখন এক কাপ চা দিয়ে জানাই, দারুণ করে একটা চা, এক কাপ চা দিলে ভালো হয়। মূলধন জাতীয় প্রাপ্তি, দেখো মূলধন জাতীয় কি প্রাপ্তি। এখন মূলধন জাতীয় প্রাপ্তি কি কি আমি বলছিলাম কয়টা, তিনটা। কি কি, মূলধন, ঋণ গ্রহণ, স্থায়ী সম্পদ বিক্রয়। তো এই যে মূলধন আছে, মূলধন আছে, মূলধন। এখন মূলধন কত আছে, মূলধন আছে 3,50,000, 3,50,000। আচ্ছা, এরপর দেখো আছে কি কি, আসবাবপত্র বিক্রি করে মুনাফা পাইছি, তার মানে কি এটা কি মূলধন জাতীয় প্রাপ্তি। আসবাবপত্র, অনেকের কাছে এটা ধারণা যে স্যার এটা তো শুধু মুনাফা জাতীয় কি আয়, না আয় এবং কি টাকা পাইছো না, এই মুনাফা টাকা কি টাকা পাইছি না, টাকা পাইলে কি প্রাপ্তি। আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা, বিক্রয় জনিত মুনাফা। এখন আসবাবপত্র যদি বিক্রয় জনিত মুনাফা কাজ করি তাহলে দেখো কি হয়, আসবাবপত্র বিক্রয় জনিত মুনাফা কত আছে, 4,500, 4,500। এবার ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক থেকে ঋণ গ্রহণ, ব্যাংক হতে ঋণ গ্রহণ অথবা শুধু ঋণ গ্রহণ করলে হয়। ব্যাংক থেকে ঋণ গ্রহণ কয় টাকা আছে, 50,000। কত হাজার, 50,000। এগুলো করলে অনেকে বিরক্ত হয়ে যাব, স্যার এগুলো তো আপনি দাগাই দিয়েছেন, আমি দাগাই দেবো, সামনে করাবো না। এবার কি বলছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় কয় টাকা আছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় আছে 10,000 টাকা। তাহলে কত হয়, 10,000 টাকা। যোগ করো তো কত হয়, যোগ করো কত হয়। আচ্ছা, 60,000, 4,10,000, 4,14,500। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এটার সাথে কি করছি আবার, মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ। আচ্ছা, এই দুইটা প্রাপ্তির মোট পরিমাণ যেহেতু চাইছে, দুইটা যোগ করে দিলেই ভালো হয়, না করলে কাটবে না, যেহেতু কইছে যে মুনাফা জাতীয় প্রাপ্তি এবং মূলধন জাতীয় প্রাপ্তি, মুনাফা জাতীয় প্রাপ্তি মোট পরিমাণ। আচ্ছা, এবার আমরা মুনাফা জাতীয় প্রাপ্তির পরিমাণটা আমরা যদি একটু বাইর করি, মুনাফা জাতীয় প্রাপ্তি কোনগুলা, এই জায়গায় দেখো মুনাফা জাতীয় প্রাপ্তি, বাট্টা প্রাপ্তি। এখানে দেখো আমি এটা দাগ দিতেছি না, আমি বোঝানোর ক্ষেত্রে আমি একটু 4 করি, 4 এই বাট্টা প্রাপ্তি, এটা কোন জাতীয় ব্যয় বা প্রাপ্তি, কোনটা, এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি নাকি প্রাপ্তি না, এটা বলো। এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি নাকি প্রাপ্তি না, এই বাট্টা প্রাপ্তি এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি নাকি প্রাপ্তি না, একটু বলো। এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি নাকি প্রাপ্তি না, এটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি নাকি প্রাপ্তি না, একটু কমেন্ট করো, একটু কমেন্ট করো। রিয়াদ লেখছে আপনাদের টি শার্ট একটু ফ্রি দিলে ভালো হয়। আচ্ছা, ফ্রি দেবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ তাআলা আমরা একটা একটা করে টি শার্ট ফ্রি দিব তোমাদেরকে। আচ্ছা, টি শার্টটা কেমন লাগতেছে একটু কমেন্ট করো, একটু একটু কমেন্ট করো তোমরা। বার্তা প্রাপ্তি মাথা রাখবা, বার্তা পাইলে টাকা কিন্তু আর হাতে দেয় না, বার্তা প্রাপ্তি হলে কি টাকা কিন্তু আর হাতে দেয় না, টাকা কি করে ওই যে কাটায় নেয়, ওই যে বলছিলাম, যেমন ধর বার্তা প্রাপ্তি মানে কি, তোমার প্রতিষ্ঠানের কাছে একজন 10,000 টাকা পায়, তুমি 9,000 টাকা নিয়ে মাপ চেয়ে পড়লা, এই যে 1,000 টাকা কম রাখলো, এটা কিন্তু তার পকেট থেকে দেয় নাই, তোমার কাছে পাই তো ওইখান থেকে কাটায় রাখছে। তার মানে কি তুমি বার্তা পাইছো, তোমার নগদ টাকা কিন্তু আর পাও নাই, তার মানে কি এটা কিন্তু নগদ টাকা পাও নাই, তার মানে কি এটা প্রাপ্তি হবে না। প্রাপ্তি আর প্রদান মানে নগদ টাকার প্রাপ্তি প্রদান, প্রাপ্তি প্রদান মানে কি নগদ টাকার প্রাপ্তি প্রদান, তার মানে কি বার্তা প্রাপ্তিটা কি আমাদের নগদ মুনাফা জাতীয় প্রাপ্তি হবে না, এই ভুলটা কিন্তু আমরা করে ফলাইতাম। আচ্ছা, এবার দেখো মুনাফা জাতীয় কি, মুনাফা জাতীয় প্রাপ্তি। আচ্ছা, মুনাফা জাতীয় প্রাপ্তি কি, এই যে যে বিনিয়োগের সুদ আছে,
এই যে বিনিয়োগ সুদ আছে এটা কোন টাকা আইবো? পুরা টাকাটা কি প্রাপ্তি? পুরা টাকাটা কি প্রাপ্তি? বিনিয়োগ সুদ পুরা টাকাটাই কি প্রাপ্তি। আচ্ছা, এই যে আর কি কি পাইছি? পণ্য বিক্রয় থেকে যে টাকাটা পাইছি, পণ্য বিক্রয় থেকে যে টাকাটা পাইছি পুরাটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি? পুরাটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি, আমি দাগ দিয়ে দিতেছি। আচ্ছা, এরপর দেখো বিমায় বোনাস শিক্ষানবিশ সালামি, শিক্ষানবিশ সালামি কি টাকা পাই না? মুনাফা জাতীয় প্রাপ্তি। কোন টাকাটা? পুরা টাকাটা কি মুনাফা জাতীয় প্রাপ্তি। আচ্ছা, আর কিছু নাই, আর কিছু নাই, আর কিছু নাই। কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? কারো বুঝতে কোনো সমস্যা আছে কিনা? ও, আবার চলে আসছে এমসিকিউ, আবার চলে আসছে এমসিকিউ। সবাই খাতা কলম নিয়ে বসো। কে কার আগে উত্তর দিতে পারে? কে কার আগে উত্তর দিতে পারে দেখা যাবে। সবাই কমেন্ট করো। এখানে কি হবে? যে যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তবে কোনটি নির্ণয় ভুল হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথায় রাখবা। আমি একটু যদি লিখে দেই, এই যে মূলধন জাতীয় ব্যয়, মূলধন জাতীয় ব্যয় কোথায় যায়? মূলধন জাতীয় লেনদেন যায় আর্থিক বিবরণীতে। কোথায় যায়? আর্থিক বিবরণী বলতে আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আর্থিক, বানান মনে কি ভুল লিখছি? আর্থিক অবস্থার বিবরণীতে যায়, আর্থিক অবস্থার বিবরণীতে যায়। আর মুনাফা জাতীয় ব্যয় যায় কোথায়? বিশদ আয় বিবরণীতে। কোথায়? বিশদ আয় বিবরণীতে। আচ্ছা, খেয়াল করো এখানে। এখন মূলধন জাতীয় গুলো কোথায় যায়? আর্থিক বিবরণীতে। আর মুনাফা জাতীয় গুলো যায় কোথায়? বিশদ আয় বিবরণীতে। বিশদ আয় বিবরণীতে আমরা কি বের করি? লাস্টে আমরা নিট মুনাফা বের করি। কি বের করি? নেট মুনাফা বের করি। এবার খেয়াল করো, যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসেবে লিপিবদ্ধ করা হয় তার মানে কি মূলধন জাতীয় যদি মুনাফা জাতীয় ব্যয় হিসাব করি তার মানে কি মুনাফা জাতীয় ব্যয় বাড়বে। ব্যয় বাড়লে কি মুনাফা বাড়ে না কমে? ব্যয় বাড়লে মুনাফা কমে, ব্যয় বাড়লে কি মুনাফা কমে। তাহলে কোনটি নির্ণয় ভুল হবে? কি নির্ণয় করতে গেলে ভুল হবে? এখানে মূলধন জাতীয় মুনাফা জাতীয় কোনো ব্যাংক ব্যালেন্সের কোনো কাজই নেই, দেনাদারের কোনো কাজ নাই, পাওনাদারের কাজ নাই। এই যে নিট মুনাফা কি হবে? নিট মুনাফা বাড়বে না কমবে? কত নিট মুনাফা বাড়বে নাকি কমবে? এখানে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয়ের হিসাব করলে কি মুনাফা জাতীয় ব্যয় বাড়ে, আর মুনাফা জাতীয় ব্যয় বাড়লে কি নিট মুনাফা বাড়বে না কমবে? কমেন্ট করো। অবশ্যই নিট মুনাফা কমবে। আচ্ছা, এবার খেয়াল করো, সুরমা কেমিক্যালস কি? সুরমা কেমিক্যালস মশা নিধনের জন্য কার্যকরী কেমিক্যাল আবিষ্কারের জন্য গবেষণা বাবদ এত টাকা। এই যে গবেষণা পেয়ে গেছি বন্ধু আমার, এই যে গবেষণা বন্ধুকে পেয়ে গেছি আমরা। গবেষণা বন্ধুকে পেলে কি গবেষণা কোন জাতীয় ব্যয়? গবেষণা কোন জাতীয় ব্যয়? দ্রুত কমেন্ট করো, গবেষণা কোন জাতীয় ব্যয়? গবেষণা কোন জাতীয় ব্যয়? গবেষণা কোন জাতীয় ব্যয়? হ্যাঁ, অনেকে ঘ বলছে অবশ্যই। এটা কোন গ? এটা কোন গ? ঘোড়ার গ, তাই না? ঘোড়ার গ। আমরা তো খুব ভালো জানি গরুর গ, ঘোড়ার গ, গরুর গ, ঘোড়ার গ। আচ্ছা, এবার খেয়াল করো, একটি ব্যবসায়ী 4 বছরের বিজ্ঞাপন খরচ 20,000 টাকা প্রদান করছে। কয় বছরের খরচ? 4 বছরের বিজ্ঞাপন খরচ 20,000 টাকা প্রদান করলে মুনাফা জাতীয় ব্যয় কত? আমি কি বলছিলাম? 1 বছর এটা মুনাফা জাতীয় ব্যয়, 1 বছর এটা মুনাফা জাতীয় ব্যয়, আর বাকি বছরগুলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। 1 বছরটা কি মুনাফা জাতীয় ব্যয়, বাকি বছরগুলো কি বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, এখানে কি চাইছে? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় যদি চাই, এখানে কয় বছরের জন্য? 4 বছরের জন্য। এখানে 4 বছরটা যদি আমরা ভাগ দেই কি হবে? আমার মা গো, এখানে কত হয় দেখো, 20,000 টাকা, তাই তো? এই 20,000 টাকা কয় বছরের জন্য? 4 বছরের জন্য। 1 বছরটা বাইর কত কি করবা? 4 দা ভাগ দিবা। 4 দা ভাগ দিলে কত নামে আমাদের? 5,000 টাকা। এই 5,000 টাকা কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। কোন জাতীয় ব্যয়? মুনাফা, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা, আর বাকি রইল কত? 5,000 ভাগ দিলে 15,000, ওটা হচ্ছে বিলম্বিত। কিন্তু আমাদের চাইছে কি মুনাফা জাতীয় ব্যয়, তাই অপশন কি হবে আমাদের? ক, 5,000 টাকা, 5,000 টাকা। আচ্ছা, এরপরে খেয়াল করো, কোনটি মুনাফা জাতীয় ব্যয়? কোনটি মুনাফা জাতীয় ব্যয়? মাথায় রাখবো, মুনাফা জাতীয় কি অনিয়মিত? আমরা জানি কি জমি ক্রয় রেজিস্ট্রেশন করলে কি ওটা কি একবারই রেজিস্ট্রেশন করি, এগুলো কি মূলধন জাতীয়। গবেষণা হচ্ছে বিলম্বিত মুনাফা জাতীয়। এবার ব্যবসায়
প্রতিষ্ঠান স্থানান্তর করলে কি বিলম্বিত মুনাফা জাতীয়। তার মানে কি যন্ত্রপাতির ব্যবহার জনিত ক্ষয়। স্যার যন্ত্রপাতির ব্যবহার জনিত ক্ষয় তো আমি বুঝি না স্যার, আমাকে একটু বুঝাই দেন স্যার, আমাকে একটু বুঝাই দেন, আমি চেটে চেটে খাবো স্যার, এরকম আমাকে বলতে পারো। আচ্ছা খেয়াল করো, যন্ত্রপাতির ব্যবহার জনিত ক্ষয়। এখন যন্ত্রপাতির যদি ব্যবহার জনিত ক্ষয় বের করতে হয় বা বুঝতে হয় তাহলে কি বুঝতে হবে, অপচয় বুঝতে হবে। এই তো যন্ত্রপাতি যদি আমরা ব্যবহার করি এখানে কি হয়, ক্ষয় হয়, এই ক্ষয়ের টাকাটাকে কি বলা হয়, অবচয়। কি বলা হয়, অবচয়। অবচয় কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়, কারণ অপচয় করলে কি টাকা, টাকা না গেল কি এটা কি ক্ষতি হইতেছে না, ক্ষয় হইতেছে না, তো এটা আমাদের ব্যয় হইতেছে, তাই এটা কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়। যন্ত্রপাতির ব্যবহার জনিত ক্ষয় কি মুনাফা জাতীয় ব্যয়। এটা কি প্রদান, এটা কিন্তু মুনাফা জাতীয় প্রদান নয়, এটা কিন্তু মুনাফা জাতীয় প্রদান নয়। আচ্ছা এরপরে আবার সৃজনশীলে চলে আসছি, আবার সৃজনশীলে চলে আসছি। দেখো এই প্রশ্নটা বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, এটা কি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এরকম কিছু একটা ওইখানে আসছিল। দেখো যে উপযুক্ত তথ্য হতে মূলধন জাতীয় আয়ের পরিমাণ চাইছে, মূলধন জাতীয় আয়ের পরিমাণ চাইছে। এখন মূলধন জাতীয় যদি আমরা আয় বাইর করি, কোনটা কোনটা কয় তারিখ হবে কমেন্ট করো, দ্রুত কমেন্ট করো, কয় তারিখ হবে। 10 মিনিটের মধ্যে ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ তাআলা। মূলধন জাতীয় আয় কোনটা কোনটা, মূলধন জাতীয় আয় কোনটা কোনটা, দেখো মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয় কোনটা কোনটা। আমি বলছিলাম মূলধন জাতীয় আয় একটাই হয়, স্থায়ী সম্পদ বিক্রয়। বিক্রয় বলতে স্থায়ী সম্পদ বিক্রয় থেকে যে টাকা বাড়তি বিক্রি করছি। দেখো এখানে ব্যবসায় মূলধন, মূলধনের প্রাপ্তি এটা আসবে না, শিক্ষানবিশ ভাতা আসবে না, এই যে যন্ত্রপাতি কি সরঞ্জাম ক্রয় করছে এবং বহন খরচ আছে এটা আসবে না। এবার দেখো 10% বাড়টায় 5 লাখ টাকা পণ্য বেড়ে আসবে না। পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, এই যে যন্ত্রপাতি বিক্রি করছি, বিক্রি করে আমরা যে কয় টাকা বেশি বেচুম এই কয় টাকা কি বলা হয়, মূলধন জাতীয় কি বলা হয়, আয় বলা হয়। এটা ক্রয় মূল্য ছিল কয় টাকা, 40,000 টাকা। জমি কর, রেজিস্ট্রেশন, শেয়ার লভ্যাংশ প্রাপ্তি, এখানে কি সবই কি মুনাফা জাতীয়, আর কিছু নাই। তার মানে একটাই আছে, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়। পুরাতন যন্ত্রপাতি বিক্রয় এটা কি চাইছে, মূলধন জাতীয় আয় চাইছে না, তো লেখো মূলধন জাতীয় আয়। অনেকে বলতে স্যার আপনাদের ক্লাস এত দীর্ঘায়িত হয় কেন, মাথায় রাখবা এক ক্লাসেই যদি সব হয়ে যায় তার মানে কি একটু দীর্ঘায়িত ভালো, একটু দেরি করে হলো হয় না কি, আমাদের ধৈর্যের ফল মিষ্টি হয়, তাই না, আমাদের সবুরে মেওয়া ফলে এরকম বলে। যাই হোক আচ্ছা, এখন আমরা যদি একটা ক্লাস দীর্ঘায়িত করি তবুও যদি তোমাদের উপকারে আসে তবু কি দীর্ঘায়িত কি ভালো না। আচ্ছা তাই মূলধন জাতীয় আয় চাইছে, মূলধন জাতীয় আয় বের করতে তাহলে কি করবা, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, পুরাতন যন্ত্রপাতি বিক্রয়, যন্ত্রপাতি বিক্রয়। এখন পুরাতন যন্ত্রপাতি যদি আমরা বিক্রয় করি, পুরাতন যন্ত্রপাতি বিক্রয় থেকে কয় টাকা পেলাম, 60,000 টাকা। কয় টাকা, 60,000 টাকা টাকা। আচ্ছা এবার যার ক্রয় কিনছিলাম কয় টাকা দা, 40,000, এই 40,000 টাকা বাদ দাও, 40,000 টাকা বাদ দাও, এটা দেখো যে বাদ ক্রয় মূল্য, যন্ত্রপাতির ক্রয় মূল্য লিখবা 40,000। 40,000 বাদ দিলে কয় টাকা থাকে, 40,000 টাকা বাদ দিলে কয় টাকা থাকে, 20,000 টাকা, 20,000 টাকা। এই যে 20,000 টাকা হইলো এটাকে কি বলা হবে, মূলধন জাতীয় আয়, মূলধন জাতীয় আয়। আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো, আশা করি বুঝতে পারছো। আচ্ছা কমেন্টের বন্যা বয়ে গেছে, 17 তারিখ, 17 তারিখ, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। ক্লাসে কমেন্ট করলে কি একটু চাঙ্গা চাঙ্গা ভাব আসে। আচ্ছা খতে কি বলছে, মুনাফা জাতীয় আয় আর মুনাফা জাতীয় ব্যয়ের পার্থক্য, মুনাফা জাতীয় আয় এবং কি ব্যয়ের পার্থক্য, আমি এগুলো কি একটু আলাদা আলাদা করে দিই, তোমরা করে নিও। যে মুনাফা জাতীয় আয় আর ব্যয় চাইছে, মুনাফা জাতীয় আয় কোনগুলা, যে যার হিসাবে শ্রেণী আয় সেটা কি মুনাফা জাতীয় আয়, যার হিসাবে শ্রেণী আয় সেটা কি মুনাফা জাতীয় আয়। আচ্ছা এবার মুনাফা জাতীয় আয়গুলা, আগে আয়গুলো কোনটা দেখো তো, সরঞ্জাম কখনই কি মুনাফা জাতীয় না, মূলধন জাতীয়। শিক্ষানবিশ ভাতা কি মুনাফা জাতীয় কি ব্যয়, মুনাফা জাতীয় কি ব্যয়। আচ্ছা এটা আমি লিখে দেই, এটা কি ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, এটা কি মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা এই যে পণ্য ক্রয় 10% টাকা বাদ দিবা, 5 লাখ টাকা 10% কত, 50,000 টাকা বাদ দিবা, 4,50,000 টাকা এখানে কয় টাকা আইবো, 4,50,000। এই 4,50,000 টাকা কি আমাদের মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আচ্ছা কোনটা, এই যেটা
এটা কিন্তু এইটা। আচ্ছা, এবার দেখো পুরাতন যন্ত্রপাতি বিক্রয় যার করে মূল্য এত টাকা। এবার জমি করে রেজিস্ট্রেশন ব্যয়, এটা আসতেছে না। শেয়ারের লভ্যাংশ প্রাপ্তি, এটা কি মুনাফা জাতীয় আয়। তার মানে কি আমাদের মুনাফা জাতীয় ব্যয় কয়টা পাইলাম, মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা পাইলাম, এখানে মুনাফা জাতীয় ব্যয় পেলাম কত আমাদের 5 লক্ষ, আর এখানে কত 1 লক্ষ, মোট 6 লক্ষ। 5 লক্ষ আর 1 লক্ষ, সরি 5 লক্ষ না, 4.5 লক্ষ আর 1 লক্ষ কত হয় 5.5 লক্ষ। আচ্ছা, এটা থেকে কি বাদ দিবা, আয়ের পার্থক্য। এনে কইতে স্যার আয় দি কম ব্যয় দি বেশি, ওই আর চাই নাই, আমার জাস্ট চাইছে কি পার্থক্য। পার্থক্য করলে কি করতে হয়, বড়টা থেকে ছোটটা বিয়োগ দিতে হয়। আচ্ছা, আগে ব্যয় হিসাব করলে হয়, আগে আয় হিসাব করলে হয়। তুমি এমন লিখতে পারো মুনাফা জাতীয় আয়, মুনাফা জাতীয় আয়। এখন মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি কি আছে, এই যে মুনাফা জাতীয় আয়ের মধ্যে কি কি আছে, আমাদের একটাই যে শেয়ারের লভ্যাংশ প্রাপ্তি 16,000 টাকা। কয় টাকা 16,000 টাকা, আর অনাদায়ী আছে 40,000, 4,000 টাকা। মানে কি আমি এক জায়গায় লাভের অংশ পাম 16,000, আর বাকি আছে 4,000, মোট কয় টাকা পাম 20,000 টাকা পাম। এখানে এই অনাদায়ীটা কি করতে হবে, যোগ দিতে হবে। অনাদায়ীটা কি করতে হবে, যোগ দিতে হবে। শেয়ারে লভ্যাংশ আদায়, তুমি এখানে ব্র্যাকেটটা যদি একবারে লিখে দাও কোনো সমস্যা নাই। কত কত 16,000 টাকা পাইছি, আর বাকি আছে কত 4,000, একবারে দিয়ে দিলেও হয়ে যাচ্ছে 20,000 টাকা। কয় টাকা 20,000। আচ্ছা, এখন এখানে আমরা 2 দাগ দিয়ে দিই, কোনো সমস্যা নেই। এবার মুনাফা জাতীয় কি চাইছে, ব্যয়। তো মুনাফা জাতীয় ব্যয়, মুনাফা জাতীয় ব্যয়। আর মুনাফা জাতীয় ব্যয়ের মধ্যে কি কি আছে, এই যে শিক্ষানবিশ ভাতা, শিক্ষানবিশ ভাতা। আচ্ছা, শিক্ষানবিশ ভাতা কি, মানে তুমি শিখতেছো এই কারণে যে ভাতা দিতেছো। মোট কথা এই যে তুমি প্রাইভেটে বেতন দাও না, তুমি পড়া শিখতেছো, তুমি বেতন দিতেছো, এটা তোমার জন্য ভাতা। আর শিক্ষকের জন্য এটা কি শিক্ষানবিশ সেলামি। আচ্ছা, তা শিক্ষানবিশ সেলামি কি, শিক্ষানবিশ সেলামি আয়, শিক্ষানবিশ ভাতা কি ব্যয়, শিক্ষানবিশ ভাতা। তাই শিক্ষানবিশ ভাতা কয় টাকা আছে এখানে 1 লক্ষ টাকা, 1 লক্ষ, 1 লক্ষ। আর আরেকটা কি আছে পণ্য ক্রয়, পণ্য ক্রয়, পণ্য লেখা লাগবে না, শুধু ক্রয় লিখলেও হবে। আর তারিখগুলো একটু লিখে দিবা। এটা কয় তারিখে, এটা হচ্ছে 25 তারিখ 2025। হ্যাঁ, 2025-এর 2025 মে মাস না এপ্রিল, এপ্রিল 1 না, দুঃখিত, এটা হচ্ছে এই যে শেয়ারের লভ্যাংশ না 25 তারিখ। আচ্ছা, আর এগুলো হচ্ছে এপ্রিল কয় তারিখ, শিক্ষানবিশ ভাতা, ভাতা আছে আমাদের 10 তারিখ। আর ক্রয় আছে কত তারিখ 16 তারিখ। ক্রয়টা কেমনে করবা, এই যে 10% বাট্টা বাদ দিবা, একদম কোনো কিছু দেখান লাগবে না, ডাইরেক্ট 4,50,000। এখন যোগ করে কত হয় 5,50,000। এখন পার্থক্য বাড়ি কত কইছে না, সুতরাং পার্থক্য, পার্থক্য, পার্থক্য কি করবা 5,50,000 থেকে 20,000 বাদ দিবা। 20,000 বাদ দিলে কত থাকে 5,30,000, 5,30,000। আচ্ছা, শেষ, এর উত্তর। আচ্ছা, তারপরে উপযুক্ত তথ্যতে মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয় করবা। এটা আমি করে দিতেছি না, এটা তোমরা অবশ্যই পারবা। মূলধন জাতীয় প্রাপ্তি আর মূলধন জাতীয় ব্যয়, এটা অবশ্যই পারবা, অবশ্যই পারবা, 100% পারবা। এটা কইরা কমেন্টে ছবি তুলে জমা দিবা। এটা তোমাদের হোমওয়ার্ক, এটা তোমাদের হোমওয়ার্ক, হোমওয়ার্ক। আবার হাউস ওয়াইফ কেউ না, হোমওয়ার্ক। এটা অঙ্কটা করবা খাতায় আজকের মধ্যে কমেন্টে, এই লাইভের কমেন্টে এটা কি অঙ্কটা করে সুন্দর করে অঙ্কটা করে তোমার খাতাটা অঙ্ক করবা, তারপর নাম লিখবা আর স্কুলের নাম লিখবা, তারপর কি কমেন্ট করবা। আচ্ছা, এবার দেখো আমরা এমসিকিউ, এমসিকিউ তো চলে আসছি, আবার এমসিকিউ তো চলে আসছি। দেখো কি বলছে, মিস্টার রহিম 2018 সালের জানুয়ারি 1 তারিখে তার ব্যবসার জন্য 50,000 টাকা মূল্যের একটি যন্ত্রপাতি কিনছে। কয় টাকা মূল্যের 50,000 টাকা। এটা সংস্থাপন ব্যয় কত 5,000 টাকা। আচ্ছা, তিনি 2021 সালের ডিসেম্বর মাসে 35,000 টাকা বিক্রি করছে। এই সময় যন্ত্রটির অবচয় বাদে মূল্য ছিল 34,000 টাকা। আচ্ছা, আমরা প্রথমে কি কইছি, প্রথম প্রশ্ন 1 নম্বর প্রশ্ন বলছে মূলধন জাতীয় ব্যয় কয় টাকা, মূলধন জাতীয় ব্যয় কয় টাকা। আচ্ছা, এই যন্ত্রপাতি কিনছে কয় টাকা দেয়া 50,000 টাকা। যন্ত্রপাতি কিনছে কয় টাকা
50,000 টাকা। আর এবং কি এটার জন্য সংস্থাপন ব্যয় কয় টাকা? 5,000 টাকা। দেখো তো আর কোনো ব্যয় আছে এটার পিছনে আর কোনো ব্যয় নাই। তার মানে কি মূলধন জাতীয় ব্যয় কয় টাকা? 50 আর 5 কত? 55,000 টাকা। আচ্ছা, এরপরে উদ্দীপক অনুযায়ী মূলধন জাতীয় আয়ের পরিমাণ কত? মূলধন জাতীয় কি চাইছে? আয়ের পরিমাণ। আমরা জানি আয় কেমনে বের করব? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ। এখন এটা বেচছি কয় টাকা? 35,000। এটা বিক্রি করছে কয় টাকা? 35,000 টাকা বিক্রি করছে। এখন খেয়াল করো, এর বিক্রয় থেকে ক্রয় মূল্য কয় টাকা বাদ দিবা? ক্রয় মূল্য কয় টাকা বাদ দিবে? এখানে 55,000 টাকা বাদ দিবা না? কিন্তু এখানে কাহিনী আছে। এর 55,000 টাকা কিনছো, কিন্তু এর মধ্যে কি অবচয় হয়েছে কয় টাকা? এখানে এখানে ডাইরেক্ট দেখো, সুন্দরভাবে দেখো, খেয়াল করো, কিন্তু দারুণ ভাবে দেওয়াই আছে যে তুমি বেচছো কয় টাকা? 35,000 টাকা। আর অবচয় বাদ দেওয়ার পর মূল্য কয়টা ছিল? 34,000। তুমি যতটা কিনো এর দেড় টাইম নেই। ধরো আমার মোবাইলে আমি ধরো 10,000 টাকা কিনছি, তাই না? এখন এটার দাম আছে 5,000। এখন 5,000 টাকা দাম আছে না? এখন যে টাকা আছে এটা বলা হয় অবচয় বাদে মূল্য। অবচয় বাদ দেওয়ার পর যে মূল্য থাকে এই টাকার উপর লাভ লস হিসাব করে। ধরো তোমার মোবাইলের মূল্য আছে এখন অবচয় বাদ দেওয়ার পর 5,000, তুমি বিক্রি করলো 6,000, তার মানে তোমার 1,000 টাকা লাভ। যদি বা তুমি 10,000 কিনছিলে, ওই দেড় টাইম নেই। তার মানে অবচয় বাদ দেওয়ার পর তুমি কি কয় টাকা বেচছিলা? আমাদের এটা অবচয় বাদে মূল্য ছিল 34,000, ব্যস্ত কয় টাকা? 35,000। তাহলে লাভ কয় টাকা? অবশ্যই 1,000। এই লাভ লস কি অবশ্যই বাদ দেওয়ার পরের মূল্য হিসাব করতে হয়। আচ্ছা, এবার খেয়াল করো, 4 বছরে উক্ত যন্ত্রের মোট কত টাকা অপচয় হয়েছে? তো কয় টাকা অপচয় হয়েছে কেমনে বুঝবা? এরা কয় টাকা অবচয় বাদ দেওয়ার পর মূল্য কয় টাকা? এখানে 34,000 না? আগে হিসাব করো, এটা মেন দাম আসল কত? এটা মেন দাম ছিল 55,000। এখন দাম কয় টাকা? এখন দাম হচ্ছে 34,000। তার মানে বাকিটা কি হয়েছে? অবচয় হয়েছে। এখন অবচয় বাইর করতে কি করবা? এই যে 55,000 থেকে 34,000 টাকা কি করবা? বিয়োগ দিবা। কত নামে? 21,000 টাকা। কয় টাকা? 21,000 টাকা। আরেকবার বুঝো, এখানে কি করছি? 4 বছর কয় টাকা অবচয় হয়েছে? অবচয় হয়েছে কেমন বুঝবা? যে কয় টাকা দাম কমছে। আগে দাম আসলে কিনছিলাম 55,000 দিয়া, এখন আছে দাম আছে 34,000 টাকা। তার মানে কি বাকিটা কি অবচয় হয়ে গেছে না? 21,000 টাকা। সবাই কমেন্ট করো যে বুঝছো নাকি বুঝো নাই। রিয়াদ মাহমুদ কমেন্ট করছে আর্থিক বিবরণী। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আমরা আর্থিক বিবরণী নিয়েই আসবো। ইনশাল্লাহ পরবর্তী ক্লাস আর্থিক বিবরণী নিয়েই আসবো। আর্থিক বিবরণী আমাদের ম্যাক্সিমাম শিক্ষার্থীরা এই মূলধন জাতীয় মুনাফা জাতীয় থেকে ভুল করে, এই কারণে এটা দেওয়া হয়েছে। আমরা ইনশাল্লাহ পরবর্তী স্লাইডে পরবর্তী ক্লাসে আমরা কি আর্থিক বিবরণী নিয়েই আসবো। তোমরা আমাদের সাথে থাকো, বন্ধু বান্ধব সহ সবাই মিলে আমাদের সাথে থাকো। আচ্ছা, এবার একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা কি যন্ত্রপাতি কিনছে। এটা সংস্থাপন ব্যয় 5,000, বছর শেষে অবচয় কত? 10,000, এবং বিজ্ঞাপন খরচ 3 বছরের জন্য 15,000 টাকা। আচ্ছা, যাই হোক, এখানে কি করছে? মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ কত? ওই যে মূলধন জাতীয় ব্যয় কত হবে? এই জায়গায় কত আছে আমাদের? 50,000। আর কত আছে এখানে? এই যে 5,000। 50 আর 5 কত হাজার? 55,000। এই যে আমরা ক্লাসে একদম শেষ পর্যায়ে আছি, খেয়াল করো। এবং বছর শেষে যন্ত্রপাতির অবচয় কত টাকা? 10,000। এবার কি করছে? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? কি জাতীয় ব্যয়? মুনাফা জাতীয় ব্যয়। মুনাফা জাতীয় ব্যয় কি? এই জায়গায় আমাদের বিজ্ঞাপনের জন্য 1 বছর টাকা কি বলা হবে? মুনাফা জাতীয় ব্যয়। এখানে দেখো আবার কি আছে? অবচয় আছে। বছর শেষে যন্ত্রপাতির অবচয় হয় কয় টাকা? 10,000 টাকা। আর বিজ্ঞাপনের খরচ 3 বছরের জন্য 15,000। তো 3 বছর যদি 15,000 হয়, তো 1 বছরের জন্য কয় টাকা? 1 বছর কয় টাকা আসে আমাদের? 5,000 টাকা। তাই 10 আর 5 কত? 15,000। 10 আর 5 কত? 15,000। আরেকবার, একটি ব্যবসা প্রতিষ্ঠানের জন্য 50,000 টাকা কি যন্ত্রপাতি কিনছে, সংস্থাপন ব্যয় 5,000, বছর শেষে অবচয় কয় টাকা? 10,000 টাকা। 1 বছর যদি অবচয় কয় টাকা হয়? 10,000 টাকা। আর বিজ্ঞাপন 3 বছরের জন্য 15,000। তার মানে কি এখানে কি বলছে? 3 বছরটার মধ্যে 2 বছর বাদ দিয়ে দাও, 5,000 আর 10,000 কত হাজার? মুনাফা যদি ব্যয় কত? 15,000। আচ্ছা, খেয়াল করি একটু। এক পদ্মা ফার্নিচার 2022 সালে মোট আসবাবপত্র কিনে কয় টাকা? 3 লাখ টাকার। পরিবহন খরচ কত? 40,000। উক্ত আসবাবপত্র 1 লক্ষ টাকা লাভে বিক্রয় করে 50% নগদে পায়। 1 লক্ষ টাকা লাভ বিক্রি করে 50% টাকা নগদে পাইছি। তাহলে কি বলছে? মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ কত? তো মুনাফা জাতীয় ব্যয় কয় টাকা হবে? এই যে 3 লাখ আর কত? 40,000 টাকাটা কিনছি, তার মানে পরিবহন খরচ করছি, তার মানে কি 3,40,000 টাকা। 3 লাখ কত? 40,000। 3,40,000। এই যে 3,40,000। এবার কি বলছে? পদ্মা ফার্নিচারে মুনাফা জাতীয় আয় কি 1 লক্ষ টাকা কিনা? দেখো তুমি বেশি কয় টাকা? 1 লক্ষ টাকা লাভে বিক্রি করছি না? 1 লক্ষ টাকা লাভে বিক্রি করলে কি আয় কি হবে? খেয়াল করো কি বলছে? মুনাফা জাতীয় আয়। এখানে দেখো, এখানে আয় কয় টাকা? দেখো আয় সাধারণত বোঝায় কি এবছরের টাকা। তো মুনাফা জাতীয় আয় কত হবে? এখানে 3 লাখ টাকা আসবো তো কিনছে না। আর ওর কি দোকান? ফার্নিচারের দোকান। ওর কি দোকান? ফার্নিচারের দোকান। তার মানে কি এটা ওর জন্য মুনাফা জাতীয়। তার মানে কি ওর আয় হবে পুরো টাকাটাই। আয় কয় টাকা? 3 লাখ
40 আর 1 লাখ কত, 4,40,000 টাকা হবে কি আয়। এখানে দেখো প্রাপ্তি কয় টাকা, এটা ভুল আছে, প্রাপ্তি কয় টাকা আছে 2,20,000 কিনা, দেখো এখানে 3,40,000 আর 1 লাখ টাকা লাভ বিক্রি করছে, তার মানে কত 4,40,000, তার মানে কি 50% নগদে পেলে 2,20,000 টাকা পাইছি, আর আয় হবে 4,40,000। হ্যাঁ এটা সত্য, কারণ আমরা জানি ইসের ক্ষেত্রে আমাদের মূলধন জাতীয় ক্ষেত্রে কি আয় হয় পার্থক্য বাইর করে বিয়োগ করে, কিন্তু মুনাফা জাতীয় ক্ষেত্রে বিয়োগ করে বাইরে না। মুনাফা জাতীয় ক্ষেত্রে কি এই বছরের টাকাটা কি বলা হয় আমাদের সাধারণত মুনাফা জাতীয় আয়। আচ্ছা তার মানে কি 1 লক্ষ টাকা হবে না? আচ্ছা তার মানে উত্তর কি 2 আর 3। খেয়াল করো, মূলধন জাতীয় ব্যয়ের দ্বারা কোনটি অর্জিত হয়? মূলধন জাতীয় ব্যয় মানে সম্পদ আসবে, মূলধন জাতীয় ব্যয়ের সাথে সম্পর্ক হচ্ছে সম্পদের সম্পদের সম্পদের। এবার কি বলছে, চলতি হিসাবকালে উপযোগিতা শেষ হয় কোনটির? মুনাফা জাতীয় লেনদেনের, মুনাফা জাতীয় কিসের, সবকিছুর কি এই এক বছরের মধ্যে কি উপযোগিতা মানে কি এটার চাহিদা শেষ হয়ে যায়। মুনাফা জাতীয় একমাত্র আছে কি মুনাফা জাতীয় আয়। আচ্ছা তারপর কি বলছে দেখো, রিদি ট্রেডার 2023 সালে বিনিয়োগের সুদ পাইছে 40,000, কত পাইছে 40,000 টাকা, কিন্তু এর মধ্যে কি 5,000 টাকা ছিল 24 সালের, তার মানে আমরা কি বলছিলাম গত বছরে বা অগ্রিম মানে 24 সালে টাকা পাইছে, হিসাব করতেছি 2023 সালে অগ্রিম যত টাকা আছে সব টাকা বাদ দিতে হবে, তার মানে কি এই বছর কয় টাকা 35,000 টাকা। তার মানে কি বলছে মুনাফা জাতীয় প্রাপ্তি কিন্তু পুরো টাকা নাই, 40,000, কিন্তু এখানে মুনাফা জাতীয় আয় কয় টাকা 35,000 টাকা, কারণ কি বিনিয়োগ সুদ আয়, বিনিয়োগ সুদ কি আয়, তার মানে কি এর মধ্যে 5,000 টাকা বাদ দিবা কত আমাদের 35,000 টাকা। আচ্ছা লাস্ট, কোনটি মুনাফা জাতীয় ব্যয়, কোনটি মুনাফা জাতীয় ব্যয়, কোনটি মুনাফা জাতীয় ব্যয়? আচ্ছা মুনাফা জাতীয় ব্যয় কি চলতি হিসাবকালের ব্যয়, চলতি হিসাবকালের ব্যয় মানে এই বছরের ব্যয়। আচ্ছা আচ্ছা আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য একদম 6টা 30 থেকে এখন বাজে কত, একদম 8টা 16 বাজে, প্রায় প্রায় 1 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টা 45 মিনিট আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বিশেষ করে যারা কমেন্ট করছে রিয়াদ, তারপর হচ্ছে আরো বেশ কয়েকজন আছে, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমরা নিয়মিত আমাদের সাথে থাকবা, ইনশাআল্লাহ আমাদের নিয়মিত ক্লাস করবা। আর হ্যাঁ, আল্লাহর উপর তাওয়াক্কুল রেখে ভরসা রেখে তোমরা পড়াশোনা চালিয়ে যাও, ইনশাআল্লাহ আল্লাহ তোমাদেরকে নিরাশ করবে না। আল্লাহ হাফেজ।